আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকের এই ক্লাস হচ্ছে আমরা কি পড়বো ভাইয়া? আজকের এই ক্লাস হচ্ছে আমরা পড়বো তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর পার্ট টু বলতে এটা হচ্ছে আমাদের বেসিকের। এখনো আমরা বেসিকে আছি, সো বেসিকের পার্ট 2 করবো। এই বেসিকের পরে আমরা পড়বো সিকিউ সলভিং। সো এটাতে আমরা পুরো 3টা ক্লাস নিতেছি। 2টা ক্লাসে ফুল বেসিক পড়াইতেছি এবং সিকিউ সলভিং এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, এবং এই চ্যাপ্টারে তোমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো, আমরা গত ক্লাসে কতটুকু পড়ছিলাম ভাইয়া? এই যে অ্যালকাইনের প্রস্তুতি পর্যন্ত। সো আজকে বাকি যা যা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী সব আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো দেখো, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ভালো করে চিন্তা করো। এখন হচ্ছে আমরা পড়বো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলো। দেখি কি কি বিক্রিয়া আছে। তো ফার্স্টে আসো অ্যালকেনের বিক্রিয়া। ভাইয়া অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে মানে অ্যালকেন মানে তো বুঝছো, অ্যালকেন মানে কি ভাইয়া? ওই যে আমাদের CnH2n+2 যেগুলা আছে ওইগুলা হচ্ছে আমাদের অ্যালকেন। ইথেন, মিথেন, প্রোপেন এগুলা। সো এগুলা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো অ্যালকেনের বিক্রিয়াগুলো আমরা দেখি। সো ফার্স্টে দেখি ক্লোরিনের সাথে বিক্রিয়া। ফার্স্টে কি দেখো ভাইয়া? ক্লোরিনের সাথে বিক্রিয়া। ওকে, সো আমরা হচ্ছে এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখি। ক্লোরিন, ঠিক আছে। সো অ্যালকেন, লাইক যে কোনো একটা অ্যালকেন মনে করলাম হচ্ছে আমরা মিথেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। তোমাদের বইয়ে মিথেন দেওয়া, সো মিথেন দিয়ে স্টার্ট করি। মিথেন যদি আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, দেখবা মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে। কার উপস্থিতিতে? আল্ট্রাভায়োলেট রে। সো মিথেন ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে, এই যে CH4 আছে না, CH4 কেমনে ভাইয়া? C, চারদিকে 4টা হাইড্রোজেন থাকে, ঠিক আছে। তারপরে ক্লোরিন থাকে। তো ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হবে। এখানে একটা ক্লোরিন আসবে, ঠিক আছে। তখন এখানে থাকবে একটা ক্লোরিন, বুঝছো? এখান থেকে যে হাইড্রোজেনটা অপসারণ হবে এটা এটার সাথে গিয়ে যুক্ত হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের যৌগটা গঠন হবে। সো এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, একটা ক্লোরিন লাগবে। দ্যাট মিন্স এটা হবে CH3Cl প্লাস এখান থেকে যে হাইড্রোজেনটা সরছে আর এখানে একটা ক্লোরিন বাকি আছে, ওইটা মিলে তোমার উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। সো এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এটার নাম কি? ক্লোরোমিথেন। সো মিথেন থেকে আমরা পাইছি কি? ক্লোরোমিথেন। এরপরে আসো, সেম আমাদের এখন যেটা পাইছি, দেখো ক্লোরোমিথেন যেটা পাইছি CH3Cl, এইটা আবার যদি আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সেম আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে বিক্রিয়া করবে এবং এটা উৎপন্ন করবে আবার একটা হাইড্রোজেন সরে যাবে। যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ বিক্রিয়া করবে। তো আবার একটা হাইড্রোজেন সরলে এখান থেকে থাকবে তোমার CH2Cl2, ঠিক আছে, প্লাস HCl। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন সরছে আর একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখন দেখো ক্লোরিন দুইটা, সেটার জন্য হবে ডাইক্লোরোমিথেন। কি ভাইয়া? ডাইক্লোরোমিথেন। তারপরে আসো, এই যে CH2Cl2 আছে, এই যে CH2Cl2 এটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। সো আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে আবার একটা হাইড্রোজেন অপসারণ হবে, তখন উৎপন্ন হবে CH-Cl3, বুঝছো? একটা হাইড্রোজেন অপসারণ হবে, একটা ক্লোরিন যুক্ত হবে। সো একটা হাইড্রোজেন অপসারণ হইলে CH একটা রইছে আর Cl2 এর সাথে একটা ক্লোরিন এড হইলে ক্লোরিন 3টা হয়ে যাবে। তো যে হাইড্রোজেন অপসারণ হইছে ওইটা এবং ক্লোরিন এড হয়ে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। সো এই যে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের, ভালো করে চিন্তা করে বলো, এটার নাম কি? ক্লোরিন এখন 3টা, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। সো এবং এইটাকে হচ্ছে ক্লোরোফর্ম হিসেবে ইউজ করা হয়। এটা চেতনানাশক, মানে ক্লোরোফর্ম হিসেবে ইউজ করা হয়। এটা দিয়ে হচ্ছে অনেক সময় যে ক্লোরোফর্ম শুকাইয়া হচ্ছে মানুষকে যে অজ্ঞান করে ফেলে, এটা আসলে ট্রাইক্লোরোমিথেন দিয়ে এটাকে অনেক সময় কি করা হয়, এটার নাম আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা কি? এইটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, ঠিক আছে ভাই? কি বুঝাইতে পারছি? বলো বলো, তোমরা কি বুঝেছ? এরপরে আসো, এখন যেটা বাকি হয়েছে CH-Cl3, এখানে কিন্তু হাইড্রোজেন বাকি আছে, এটা আবার ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারবে, আবার আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে। তখন কি হবে ভাইয়া? এই হাইড্রোজেনটা সরে একটা ক্লোরিন এড হয়ে যাবে, তখন হাইড্রোজেন আর থাকবে না, হাইড্রোজেন সরে যাবে। এই ক্লোরিন দেখো আর একটা এড হইলে ক্লোরিন 4টা হয়ে যাবে, এবং এই হাইড্রোজেন এবং এখান থেকে বাকি একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। সো এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্লোরিন 4টা না, তাহলে 4টা মানে হচ্ছে টেট্রা, দ্যাট মিন্স টেট্রাক্লোরো
মিথেন এটা উৎপন্ন করছে। সো এটাই হচ্ছে আমাদের মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। সেম ভাবে ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি হবে এটা তোমরা আমাকে করে দেখিবা। ইথেন মানে কি C2H6, তো এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া করবা। তো এটা হচ্ছে 6 বার বিক্রিয়া হবে, 6 বার বিক্রিয়া হবে এবং শেষে গিয়ে তোমার উৎপন্ন হবে এরকম C2Cl6, ঠিক আছে। C2Cl6 উৎপন্ন হবে, যেটার নাম হবে হেক্সাক্লোরো ইথেন। যাই হোক, এটা হচ্ছে এখন যদি নাও পারো, ঠিক আছে, আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দিতেছি, এটা তোমরা করবা, করে আমাকে দেখাইবে। এখানে 6টা বিক্রিয়া হবে, যতক্ষণ না হাইড্রোজেন 6 থেকে এখানে 0তে নেমে আসছে ততক্ষণ বিক্রিয়া করবা। তো এটা হচ্ছে হোমওয়ার্ক। বলবো ভাইয়া ইজিটা করে আমাদের কঠিনটা দিয়ে দিচ্ছে, না না, এটা হচ্ছে HW আপাতত, বাট এটা হচ্ছে আমি সিকিউ এ রাখছি, এটা হুবহু সিকিউ তে আমি করাবো, এখন না পারলে সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখবো কি ভাইয়া দহন বিক্রিয়া। কি দেখবো? দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া মানে কি? এই যে আমাদের এলকেন, দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। তো আমরা দেখবো দহন বিক্রিয়ায়, লাইক মনে করো এই যে মিথেন আছে, এটা যদি আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। তো কার্বন আর অক্সিজেনে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ফেলছে, ঠিক আছে, এই কার্বন এবং অক্সিজেনে। বাট জলীয় বাষ্প উৎপন্ন করতে হলে এখানে 4টা হাইড্রোজেন আছে, ভালো করে বুঝো, হাইড্রোজেন 4টা আছে। জলীয় বাষ্প মানে কি? H2O। হাইড্রোজেন 4টা হইলে আমাদের কয়টা জলীয় বাষ্প উৎপন্ন হবে? 2 মোল জলীয় বাষ্প, ঠিক আছে। তখন অক্সিজেন আরো 2টা প্রয়োজন, এখানে 2 দিলে সমতা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প উৎপন্ন করছে, ঠিক আছে। প্লাস দহন বিক্রিয়া সবসময় তাপ শক্তি উৎপন্ন, এটা মনে রাখবা। দহন বিক্রিয়ায়, দহন মানে কি? পুড়ানো না, অক্সিজেনের সাহায্যে কোনো জিনিসকে পুড়ানো। তো দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, আগুন থাকলে তাপ উৎপন্ন হবে না? অবশ্যই উৎপন্ন হবে। তো এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? দহন বিক্রিয়া, ঠিক আছে। ভাইকে বুঝাইতে পারছি? বলো। তো মিথেনও দহন বিক্রিয়া অংশগ্রহণ করে, ইথেনও দহন বিক্রিয়া অংশগ্রহণ করে, সবগুলোই দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এলকেনের বিক্রিয়া। আরো বিক্রিয়া আছে, তোমরা পাবা। তো এই যে মানে এটা ক্লোরিনের সাথে যে শুধু বিক্রিয়া না, হ্যালাইডের সাথে বিক্রিয়া। এটা হচ্ছে হ্যালাইড, হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া। সে হচ্ছে ব্রুমিনের সাথে এখানে বিক্রিয়া করতে পারবে, Br2 এর সাথে। বাট ওই ব্রুমিনের বর্ণ বিনষ্ট করবে না, বাট এটা আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে যে বিক্রিয়াটা ওইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এরপরে আসো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে ভাই আমাদের এলকিনের বিক্রিয়া। এলকিনের বিক্রিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো আছে। হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ এবং পলিমারকরণ। তো এই দুইটার মধ্যে তুমি যে এই দুইটা দেখতেছো, ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, এই দুইটা দ্বারা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। অসম্পৃক্ততা পরীক্ষা আছে না একটা ভাইয়া? অসম্পৃক্ততা পরীক্ষা, যে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এলকেন সম্পৃক্ত যারা কি করে, মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, না অসম্পৃক্ত বিক্রিয়া সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে। অসম্পৃক্ততা পরীক্ষা আছে না, এলকিন নাকি এলকাইন, এগুলা যে পরীক্ষা করা হয় এটা হচ্ছে এই ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ দ্বারা করা হয় অসম্পৃক্ততা পরীক্ষা। ভালো করে এই জিনিসটা মনে রেখো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পড়বো আস্তে আস্তে। আগে হচ্ছে আমরা হাইড্রোজেন সংযোজনটা দেখি। তো হাইড্রোজেন সংযোজন তো ইজি, হাইড্রোজেন সংযোজন তো ইজি, ঠিক আছে। হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে, হাইড্রোজেন সংযোজন তো ইজি ভাই। হাইড্রোজেন সংযোজন তুমি কেমনে কি করবা দেখো, লাইক আমাদের এটা এলকিন না, এলকিন মনে করো আমি হচ্ছে তোমাদের বইয়ে ইথিন দিয়ে দেওয়া, আমি প্রোপিন দিয়ে শিখাই তোমাদেরকে। মনে করো আমি যদি প্রোপিন দেই, দ্যাট মিন্স CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি দিছি ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রোপিন। তো এই প্রোপিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করতে পারবো কিসের উপস্থিতিতে ভাইয়া? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এই হাইড্রোজেন কি করবে? এখানে একটা বন্ড ভেঙে দিবে, ভেঙে গেলে এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা বন্ড বের হবে। তো এই হাইড্রোজেন এখানে একটা অ্যাড হবে, এখানে একটা অ্যাড হবে, তখন এটা হয়ে যাবে CH2, এটা হয়ে যাবে CH3, ঠিক আছে। তখন আমাদের আলটিমেটলি আসবে CH3 বন্ড CH2 বন্ড CH3। এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। সো দেখতেছি আমরা, এটা আগেও আমরা দেখছি যদিও। সো আমরা দেখতেছি যে এলকিনের বিক্রিয়া, এটা কি পড়ছি? হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। সো এলকিন কি করে ভাইয়া? হাইড্রোজেন সংযোজন করে। হাইড্রোজেন সংযোজন করে কেমনে? জাস্ট দুইটা হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে এলকিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়ে আমাদের এলকেন উৎপন্ন হয়, ঠিক আছে। এরপরে পানি সংযোজন, এই যে পানি সংযোজন, এটা ইম্পর্টেন্ট আছে। তো এই যে পানি সংযোজন, দেখো পানি
সংযোজন। অ্যালকিন কিন্তু পানি সংযোজন করে কিন্তু অ্যালকোহল উৎপন্ন করে, অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়। পানি সংযোজনে কি হয় ভাইয়া, অ্যালকিন থেকে, ভালো করে বুঝো, অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়। পানি সংযোজনে অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়, ঠিক আছে। পানি সংযোজনে অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়, অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, পানি সংযোজনে কি হয় ভাইয়া, অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, সো একটা অ্যালকিন তুমি মনে করো হচ্ছে আমি দেখাইলাম তোমার হচ্ছে কি বলো, ওই যে আমি প্রোপিন দিয়ে দেখাইতেছি, প্রোপিন দিয়ে দেখাই, মনে করো, বা এটা দুইটা দিয়ে দেখাই। মনে করো ফার্স্টে আমাদের এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ইথিন। এখন যেটা লিখছি এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন। তো ইথিনের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে কি হবে, এটার সাথে যদি পানি যুক্ত করি তাহলে দেখো কি হবে। আমি ইথিনের সাথে পানি যুক্ত করতেছি, এখানে প্রভাবক হিসেবে তুমি ইউজ করবা ফসফরিক অ্যাসিড H3PO4। কি ভাইয়া, H3PO4, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, ঠিক আছে। তো ইথিনের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার বায়ুচাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ইথিনের সাথে পানি সংযুক্ত করো তাহলে পানির মধ্যে থাকে OH এবং H। একটা এই যে H আছে এটা হচ্ছে এই CH2 এর সাথে যুক্ত হয়, বন্ড ভেঙে গিয়ে তখন এটা হয় CH3, এখানে থাকে একটা বন্ড, বন্ডটা ভেঙে গেছে। এরপরে এই যে CH2, এই CH2 এর সাথে OH যুক্ত হয়েছে, এখানে CH2 আছে, এটার সাথে OH যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এই যে ইথিন ছিল এখন যেটা উৎপন্ন হয়েছে এটাতে বন্ড OH আছে না, বন্ড OH মানে কি অ্যালকোহল না, দ্যাট মিন্স এখন যেটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ইথানল অ্যালকোহল, ঠিক আছে। ইথানল কি উৎপন্ন হয়েছে, ইথানল। সেম ভাবে তুমি প্রোপিন থেকে প্রোপানল পাবা। প্রোপিন মানে কি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা না। তো এটার সাথে যদি তুমি পানি যুক্ত করো কি উৎপন্ন হবে, সেম ফসফরিক অ্যাসিড, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে, CH3 CH। দেখো এখন হচ্ছে ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে যাবে, পানি থেকে একটা H এটার সাথে কানেক্ট হবে আর OH এটার সাথে, তোমার এখানে হবে CH2 বন্ড CH2 এবং এটার সাথে কি যুক্ত হবে, OH যুক্ত হবে, CH2OH। এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে প্রোপানল। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের প্রোপানল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের পানি সংযোজন গেল, কি গেল ভাইয়া, এটা হচ্ছে আমাদের পানি সংযোজন গেল, পানি সংযোজন গেল, ঠিক আছে। পানি সংযোজনে আমরা কি পাই, অ্যালকিন থেকে অ্যালকোহল পাই, পানি সংযোজনে অ্যালকিন থেকে অ্যালকোহল পাই, ঠিক আছে। তো আমাদের কি কি ছিল মনে আছে, আমাদের ছিল হচ্ছে হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, এই দুইটা শেষ। এখন আমরা দেখবো ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। এখন আমরা 3 নম্বরে আসি ভাইয়া। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে আমাদের ব্রোমিন সংযোজন। তোমাদের সময় বাঁচাবো বলে হচ্ছে আমি আগে এগুলা লিখে রাখছি যাতে হচ্ছে সময়গুলা বাঁচে, যেহেতু এটা রিভিশন বেচে ক্লাস করাইতেছি, বেসিক থেকে যতই পড়াই না কেন একটু আমাদেরকে দ্রুত যাইতে হবে, ঠিক আছে, কারণ পরীক্ষার তো বেশি দিন সময় নেই। ব্রোমিন সংযোজন, Br2 সংযোজন বা ব্রোমিন সংযোজন, ঠিক আছে। আমাদের ব্রোমিন সংযোজন ভালো করে দেখি আমরা। ব্রোমিন সংযোজনের মাধ্যমে হচ্ছে আমরা অসম্পৃক্ততা পরীক্ষা করি। অসম্পৃক্ততা ভালো করে বুঝো, কি করি ভাইয়া, অসম্পৃক্ততা পরীক্ষা করি, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো ব্রোমিন সংযোজন আমরা করব। লাইক এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ইথিন, ঠিক আছে। এটা ইথিন মানে অ্যালকিন। অ্যালকিন কি করবে, লাল বর্ণের ব্রোমিনের সাথে যদি আমরা বিক্রিয়া করি, ব্রোমিনের বর্ণ কিরকম, লাল, তো তখন এই যে ব্রোমিন ইথিনের বন্ড ভেঙে দেয় এবং ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে, লাল ছিল এটাকে হচ্ছে বর্ণ বিনষ্ট করে ফেলে, এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে আমাদের অ্যালকিন আছে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, অ্যালকেন নাই। দেখে এই যে CH2 ডাবল বন্ড CH2 ব্রোমিনের সাথে যখন যুক্ত হয় এটা বন্ড ভেঙে যায়, এটার সাথে একটা ব্রোমিনের সাথে একটা ব্রোমিন যুক্ত হয়, কত ইজি না। তখন আমাদের এরকম হয় যে CH2Br বন্ড CH2Br। এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নাম কি, এটার নাম হচ্ছে, দেখো দুইটা ব্রোমিন ইথেনের সাথে যুক্ত হয়েছে, দ্যাট মিন্স ডাইব্রোমো ইথেন। কি উৎপন্ন করছে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে। সো এটা দ্বারা আমরা বুঝতে পারি, এটা দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি যে
এই যে ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, কারণ এটাতে কি হয়, ব্রুমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়া কি হয় ভাইয়া, ব্রুমিনের, অন্য কালার দিয়ে লিখবো নাকি, ব্রুমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, লাল বর্ণ বিনষ্ট হয়, মানে নষ্ট হয়ে যায়। ব্রুমিনের কি হয় ভাইয়া, লাল বর্ণটা বিনষ্ট হয়, ঠিক আছে, এটাতে ব্রুমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি আশা করি, ঠিক আছে। ওকে, এরপরে আসো, সেম বিক্রিয়া যদি হচ্ছে আমি মনে করো ইথেনের সাথে দেওয়া হইতাম CH3 ঠিক আছে, তখন হচ্ছে এটা ব্রুমিনের যে লাল বর্ণ আছে এটা বিনষ্ট করতো না, দ্যাট মিনস এখানে নো রিঅ্যাকশন দেখাইতো, ব্রুমিনের বর্ণ ঠিকঠাক থাকতো, নো রিঅ্যাকশন দেখাইতো, ঠিক আছে। তখন এখানে তোমাদের পরীক্ষা এরকম আসে যে উদ্দীপকের যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করো, তখন যে ব্রুমিন দ্রবণ পরীক্ষা দ্বারা পরীক্ষা করা যায় যে ইথিনের সাথে বা অ্যালকিনের সাথে বিক্রিয়া করছে, অ্যালকেনের সাথে বিক্রিয়া করে নাই, নো রিঅ্যাকশন দেখাইছে, বা ব্রুমিনের বর্ণ বিনষ্ট হয় নাই। এটাতে কি হয়েছে ভাইয়া, এটাতে ব্রুমিনের বর্ণ বিনষ্ট হয় নাই, এই বিক্রিয়ায় ব্রুমিনের বর্ণ বিনষ্ট হয় নাই, ব্রুমিনের বর্ণ বিনষ্ট হয় নাই, ঠিক আছে। দ্যাট মিনস ওইটা দ্বারা বুঝতে পারি যে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্যাট মিনস অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা দ্বারা বুঝি অ্যালকেন, অথবা এখানে আমরা যেটা ইউজ করছি, এখানে আমরা ইথেন ইউজ করছি, প্রোপেন ইউজ করলে প্রোপেন, কারণ আমরা বলবো ইথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ব্রুমিনের বর্ণ বিনষ্ট হইলে আমরা বুঝবো এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এটা কি পাইলাম ভাই, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝছি। এরপরে আসো, এখানে দেখো আমাদের বর্ণ বিনষ্ট হয়েছে, দ্যাট মিনস এটা দ্বারা আমরা এটা প্রমাণ পাই যে এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ এটা ব্রুমিনের বর্ণ বিনষ্ট করছে। এই জিনিসটা ভালো করে মনে রেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে তুমি স্টার দিয়ে রাখতে পারো, শুধু স্টার না অনেকগুলো স্টার দিয়ে রাখতে পারো। সো এই যে অসম্পৃক্ততা পরীক্ষা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসো, আমরা যাব কোথায়, আমরা হচ্ছে এই সেম জিনিসটা প্রোপিন দিয়ে দেখি, লাইক CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটাই তো প্রোপিন, এটার নাম কি, এটা হচ্ছে প্রোপিন। সো এটা যদি আমাদের ব্রুমিনের সাথে বিক্রিয়া করে, লাল বর্ণের ব্রুমিনের বর্ণ কি করবে ভাইয়া, বিনষ্ট করবে, আমাদের ব্রুমিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, CH3 CH, দেখো CH ছিল না, এই ব্রুমিন ডাবল বন্ড ভেঙে দিয়ে এখানে Br এড হবে। সো এটাতে ব্রুমিন যদি এড হয় CH Br, তুমি হচ্ছে উপর দিকেও Br দিতে পারো, অথবা এখানে এইভাবে Br দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে একটা বন্ড একসাথে Br দিয়ে দিলে হবে, বন্ড দিয়ে Br দিলেও হয়ে যাবে, এখন একটা বন্ড থাকবে এবং এই CH2 এর সাথেও Br এড হবে, ঠিক আছে। এখন এটার নামকরণ অনেক সুন্দর মতো করতে হয়, দেখো এটা তুমি তোমার ব্রুমিন যেই দিক থেকে যুক্ত হয়েছে ওই দিক থেকে নামকরণ করবা, 1 2 3, তিনটা কার্বন না 1 2 3 আছে, দ্যাট মিনস এই ব্রুমিনটা এটার যে নামকরণ করা লাগবে তো সুন্দর মতো করা লাগবে, ঠিকঠাক মতো। দেখো ব্রুমিনটা কোন কোন কার্বনের সাথে কানেক্ট হয়েছে, 1 নাম্বারটা 2 নাম্বারটার সাথে, ঠিক আছে। ব্রুমিন কার সাথে কানেক্টেড আছে, 1 নাম্বারটার সাথে ব্রুমিন কানেক্টেড আছে এবং 2 নাম্বার কার্বনের সাথে ব্রুমিন কানেক্টেড আছে। তো তোমাকে এটার নাম দিতে হবে, 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের সাথে ব্রোমিন কানেক্টেড আছে, দ্যাট মিন্স 1 2, দুইটা ব্রোমিন কানেক্টেড আছে, দ্যাট মিন্স ডাইব্রোমো, 1 2 ডাইব্রোমো, এবং কার সাথে কানেক্টেড হইছে, প্রোপেনের সাথে। সো 1 2 ডাইব্রোমো, এটার নাম হবে প্রোপেন, 1 2 ডাইব্রোমো প্রোপেন। আশা করি বুঝতে পারছি, 1 2 ডাইব্রোমো প্রোপেন, বুঝতেছি না ভাইয়া, বলো বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমরা দেখলাম। সেম ভাবে বিউটেনের সাথে তুমি করো, যদি তুমি তার করতে পারবা, ঠিক আছে। CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার সাথে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করো তো সেম কাহিনী হবে, CH3 CH2 বন্ড, যেখানে বন্ড বাঁধবে ওইখানে ব্রোমিন অ্যাড হবে। সো এখানে CH নিচের দিকে ব্রোমিন দিয়ে দিতে পারবা, সমস্যা নাই, ব্রোমিন অ্যাড হয়েছে, বন্ড একটা বন্ড দাও, আর এই CH2 এর সাথে আর একটা ব্রোমিন অ্যাড হবে, CH2Br। সো এই দিক থেকে নামকরণ করবা, 1 2 3 4, 4টা কার্বন আছে, সো এটাতে দিবা, এটার নাম কি হবে, দেখো তোমার ব্রোমিনটা যেই দিক থেকে, দেখো এটা আলাদাভাবে যেই দিক থেকে যুক্ত ওই দিক দিয়ে নামকরণ করা লাগে। কার্বক্সিলিক মানে তোমার হচ্ছে কার্বক্সিলিক মূলক যেগুলো আছে সেগুলো যেই দিকে থাকে ওই দিক থেকে নামকরণ করা হয়। তো এইগুলো আলাদা মূলক হিসেবে চিন্তা করতে পারো। তো এই জন্য ওই দিক থেকে নামকরণ করছি, মানে ওই যে 1 2 3 সিরিয়াল ফেলাইছি, ঠিক আছে। তো আমাদের 1 কার্বন এবং 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, সেটার নাম হচ্ছে 1 2 দুইটা ব্রোমিন আছে, দ্যাট মিন্স ডাইব্রোমো। ডাইব্রোমো এটা কি, এটার নাম কি, বিউটেন। তো 1 2 ডাইব্রোমো, এটা হবে 1 2 ডাইব্রোমো
বিউটেন। ঠিক আছে, ওকে। এরপরে আসো, আমরা ব্রোমিন পরীক্ষা দেখে ফেলছি, এরপরে দেখবো হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে 4 নাম্বারটা, পটাশিয়াম অ্যালকিনের বিক্রিয়া দেখতেছি কিন্তু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বা জায়মান অক্সিজেন দ্বারা জারণ। এটা কি জায়মান অক্সিজেন দ্বারা জারণ। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রভাবক থাকে কি জারণ। ওকে, সো মূলত হচ্ছে জায়মান অক্সিজেন আমরা ইউজ করি। সো এটা থেকে উৎপন্ন, এটাতে আমরা কি ইউজ করি ভাইয়া? জায়মান অক্সিজেন। ঠিক আছে, জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনকে একটু পরে বুঝবা। আমরা জায়মান অক্সিজেন ইউজ করব এবং এটা থেকে কি উৎপন্ন হয়? এটা থেকে উৎপন্ন হয় গ্লাইকল। এটা থেকে উৎপন্ন হয় গ্লাইকল। এটা থেকে কি উৎপন্ন হয় ভাইয়া? এটা থেকে গ্লাইকল উৎপন্ন হয়, এটা মনে রেখো। এটা থেকে কি উৎপন্ন হয়? গ্লাইকল উৎপন্ন হয়। সো আমরা যদি দেখি যে আমাদের ইথিন আছে, CH2 সো এই ইথিনকে যদি তুমি হচ্ছে পানি এবং জায়মান অক্সিজেন দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করো, তাহলে কি হবে? ভালো করে দেখো। এবং এখানে আরো প্রভাবক আছে। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, ইথিনের মধ্যে আমরা ওই যে এটা কি আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ, এটা দিয়ে আমরা ইথিনের মধ্যে এড করি। ঠিক আছে, এবং জায়মান অক্সিজেন আর পানি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি। তাহলে এই যে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতেছে, ভালো করে বুঝো, এটার বর্ণ হচ্ছে গোলাপি। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে গোলাপি বর্ণ। এটার বর্ণ কি ভাইয়া? গোলাপি বর্ণ। তো এটা যদি করি তাহলে এই বিক্রিয়ায় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয় এবং এটা থেকে কি উৎপন্ন হয় জানো? এটা থেকে উৎপন্ন হয় গ্লাইকল। গ্লাইকলটা কি দেখাই তোমাকে। এই যে H2 আর O আছে, এই H2 থেকে OH পাবা এবং একটা H পাবা, এবং এই যে জায়মান অক্সিজেন এটার সাথে অ্যাড হচ্ছে, OH দুইটা পাইতেছি আমরা। কয়টা OH পাইতেছি? দুইটা OH। একটা এই যে বন্ড আছে, বন্ড ভেঙে গিয়ে এটার সাথে একটা OH, এটার সাথে একটা OH কানেক্টেড হবে। ঠিক আছে, এবং এটাই হচ্ছে মূলত আমাদের এখানে বিক্রিয়াটা, এবং এটাই হচ্ছে গ্লাইকল, OH যেখানে যুক্ত হয়। তো এটা থেকে কি হবে ভাই? উৎপন্ন হবে আমাদের CH2, এখানে একটা OH, একটা বন্ড থাকবে এখানে CH2 এর সাথে এখানে একটা OH। সো এটা দেখো OH দুইটা কানেক্টেড হচ্ছে না, এটার নাম ইথিলিন গ্লাইকল। এটা তো গ্লাইকল, ইথেন থেকে আসছে, দ্যাট মিন্স ইথিলিন গ্লাইকল। এবং এটা কিন্তু অসম্পৃক্ত পরীক্ষা, এটা দ্বারা কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। এটা দ্বারা কি করা হয়? অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। এটা দ্বারা অসম্পৃক্ত, এই যে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। ঠিক আছে, অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। এবং গোলাপি বর্ণ আছে না, এই গোলাপি বর্ণ বিক্রিয়ার পরে এই যে গ্লাইকল উৎপন্ন হয়ে গেছে না, তো এখানে গোলাপি বর্ণের গোলাপি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ KMnO4 এর গোলাপি বর্ণ বিনষ্ট হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তো সেম ভাবে তুমি যদি হচ্ছে লাইক কোনটার সাথে এড করো, প্রোপেন CH3CH, প্রোপিন CH11CH2, এটার নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। সো এটার সাথে যদি তুমি সেম ভাবে পানির জায়মান অক্সিজেন যুক্ত করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকেও সেম ভাবে এটার সাথে যেখান থেকে বন্ড ভাঙবা ওইখানে দুইটা OH যুক্ত হয়ে যাবে। তো CH3 বন্ড CH, এটার সাথে OH যুক্ত হয়েছে, বন্ড CH2 এটার সাথে OH যুক্ত হবে, এটা নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। যাই হোক, ঠিক আছে। তো এইটাও হচ্ছে আমাদের অ্যালকিনের বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের অক্সিজেন দ্বারা জারণ হয় বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ বিনষ্ট হয়। ঠিক আছে, এটা পাইলাম। এবং সর্বশেষে হচ্ছে আমরা যেটা দেখব পলিমারকরণ। অ্যালকিনের কি দেখবো ভাইয়া? অ্যালকিনের দেখো ব্রোমিন সংযোজন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ দেখে ফেলছি, এখন হচ্ছে আমরা পলিমারকরণ দেখবো। কি দেখবো? পলিমারকরণ। বুঝতেছো না এগুলা? না বোরিং লাগতেছে? অলরেডি আমরা 24 মিনিট পরে ফেলছি, দ্যাটস হিউজ। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা পলিমারকরণ। ঠিক আছে, কি দেখবো বলো? এখন দেখবো হচ্ছে আমরা ওই যে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। কার বিক্রিয়া? অ্যালকিনের বিক্রিয়া।
সো পলিমারকরণ মানে কি ভাইয়া, যেখানে অসংখ্য মনোমার, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলো আছে ওগুলাকে বলা হয় মনোমার। অসংখ্য মনোমার একসাথে যুক্ত হয়ে বৃহৎ আকার অণু গঠন করবে, যেটার নাম পলিমার। আমরা পলিমারকরণ বিক্রিয়ায় আমরা ইথিনেরটা দেখে মনে করো এই যে CH2 ডাবল বন্ড CH2। এটা হচ্ছে n সংখ্যক ইথিন আছে, n সংখ্যক ইথিন আছে। n সংখ্যক ইথিন আমাদের 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, ঠিক আছে, 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এই যে অসংখ্য ইথিনের মনোমার আছে, অসংখ্য ইথিন অণু আছে। ওই যে ইথিন আছে না, এগুলা একসাথে অ্যাড হবে। একসাথে অ্যাড হইতে গেলে কেমনে কি করবে দেখো, এখন আছে এইভাবে মনে করো CH2 ডাবল বন্ড CH2, কথার কথা এইভাবে আছে, বুঝছো? তো আমাদের এখান থেকে যদি একটা বন্ড ভেঙে যায়, ভালো করে চিন্তা করো, একটা বন্ড যদি ভেঙে যায়, কার্বনের তো 4টা হাত, দুইটা হাত এইটার সাথে আছে। আচ্ছা আমি আবার সুন্দর করে এটা লিখে বুঝাই তোমাকে। মনে করো একদম ভেঙে ভেঙে যদি লিখি, তাহলে এটা এইভাবে দেখায় C ডাবল বন্ড C, এই দুই দিকে মনে করো আমি হাইড্রোজেন দিলাম, কি করছি, এই যে CH2, এটাই তো আমাদের ইথিন। আমি যদি একটা বন্ড ভেঙে দেই, ভালো করে বুঝি, একটা বন্ড ভেঙে দিছি, তাহলে কি হবে, এই কার্বনের 3টা হাত দেখাই দিছে, এইদিকে একটা হাত, এদিকে একটা হাত বের হবে, ঠিক আছে, বের হবে না? অবশ্যই। তো তখন যদি এরকম ভাবে বের হয়, এখানে হচ্ছে আরেকটা ইথিন হচ্ছে যুক্ত হইতে পারবে, আরেকটা ইথিন এখানে যুক্ত হইতে পারবে, এই যে যুক্ত হয়েছে, ঠিক আছে, আরেকটা ইথিন যুক্ত হয়েছে। তো এইভাবে অসংখ্য ইথিন পরমাণু একসাথে যুক্ত হয়ে আমাদের পলিথিন উৎপন্ন করবে, বা ইথিনের পলিমার পলিথিন উৎপন্ন করবে। তো এটা জাস্ট তুমি দেখাইবা কি, এই বন্ডটা ভেঙে দুই দিকে বের হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে দেখাইবা CH2 বন্ড CH2, বন্ডটা ভেঙে গেছে এবং দুই দিকে বের হয়ে গেছে, ঠিক আছে, এবং n সংখ্যক ইথিন এইভাবে কানেক্টেড হয়েছে, এবং এটার নাম হয়েছে আমাদের পলিথিন। এটার নাম কি হয়েছে, পলিথিন। আপাতত এটা দেখো, আমরা পিওর পলিমারকরণ বিক্রিয়ায় গিয়ে পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড সবকিছু দেখলে আরো ক্লিয়ার হবে। এটাতে কি করছি কাহিনী, এটাতে কোনো কিছু না, জাস্ট এই প্রভাবক গুলা মনে রাখবা। ইথিনের মনোমার, অসংখ্য মনোমার মানে কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একসাথে হয়ে যখন বৃহদাকার অণু গঠন করে, এটাকে বলা হয় পলিমার। যে বৃহদাকার অণুটা গঠন হয় এটাকে বলা হয় পলিমার, এবং এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমরা দেখছি ইথিনকে 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি হচ্ছে আমরা ইথিনকে কি করি, বিক্রিয়া করাই, তখন হচ্ছে আমাদের ইথিনের অসংখ্য অণু একসাথে কানেক্টেড হয়ে পলিথিন উৎপন্ন করে, ঠিক আছে, এবং এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে অ্যালকিন দেখি। অ্যালকিনে কি কি রকম বিক্রিয়া করে? অ্যালকিনে হচ্ছে হাইড্রোজেন সংযোজন করে, পানি সংযোজন করে, ব্রোমিন সংযোজন করে। হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকাইন থেকে, দেখো হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। আগেরটারে দেখছি পানি সংযোজন করলে অ্যালকিন থেকে, অ্যালকিনে যখন পানি সংযোজন হয় তখন অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়, বাট এইটাতে পানি সংযোজন করলে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে। অ্যালকাইন থেকে কি উৎপন্ন হয় ভাইয়া? অ্যালডিহাইড। অ্যালকাইন থেকে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। এরপরে আসো ব্রোমিন সংযোজন। তো ব্রোমিন সংযোজন মানে কি? ব্রোমিন সংযোজন ওই যে এটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা আগের মতো। তো ফার্স্টে হচ্ছে আমরা হাইড্রোজেন সংযোজনটা দেখি, ঠিক আছে। হাইড্রোজেন সংযোজন, তো এটা তো একদম ইজি, আমি জাস্ট ইথাইন দিয়ে দেখিয়ে দিতেছি। মনে করো CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে, এটার সাথে তুমি ব্রোমিন যুক্ত করতেছো। তো এখানে দেখো দুইটা বন্ড ভাঙবে, 3টা বন্ড আছে না, তো 2টা বন্ড ভাঙবে। দ্যাট মিন্স 2টা বন্ড ভাঙতে হইলে তোমার 2 মোল ব্রোমিন লাগবে, ঠিক আছে। তো এটাতে কি হবে দেখো, এই যে 2টা বন্ড যদি ভাঙে, এটার 2টা বন্ড যদি ভাঙে, তাহলে এরকম হবে। এটা তো এরকম আছে, ট্রিপল বন্ড CH। দ্যাট মিন্স এই যে এটা মনে করো হচ্ছে এইভাবে আছে, বুঝছো। তো 2টা বন্ড যদি ভাঙে, তাহলে হচ্ছে এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড বের হবে। দেখো 2টা বন্ড যদি ভাঙে তাহলে এইভাবে হবে, ঠিক আছে। এটারও এইদিকে বের হবে। সো এইদিকে একটা ব্রোমিন, এইদিকে একটা ব্রোমিন, এইদিকে একটা ব্রোমিন, এইদিকে একটা ব্রোমিন, এইভাবে এই 4টা, এখানে 4টা ব্রোমিন আছে, 4টা ব্রোমিন এটা হবে। একটা পাবা তুমি CHBr2 পাইবা। এটা পাবা কি ভাইয়া? CHBr2, এবং আরেকটা পাবা CHBr2, ঠিক আছে, CH বন্ড CHBr2, এইভাবে দেখছো। সেখান থেকে 2টা বন্ড ভাঙবে, এটাতে 2টা ব্রোমিন, এটাতে 2টা ব্রোমিন কানেক্ট হবে। এটা আমি হাইড্রোজেন সংযোজন দেখাবো, ব্রোমিন সংযোজন কেন দেখালাম, যাই হোক।
এটা মনে করো হাইড্রোজেন সংযোজন আগে আমরা ব্রোমিন সংযোজন পড়ে ফেলছি, কোথার কথা দেখে ফেলছি যখন দেখে, এটা ফার্স্ট আমি 3 নাম্বারটা দেখিয়ে দিছি, মনে করো ব্রোমিন সংযোজনটা আগে দেখিয়ে দিছি, ঠিক আছে। ব্রোমিন সংযোজন কি দেখিয়ে দিছি আগে, ব্রোমিন সংযোজন দেখিয়ে দিছি বলে, তাই হোক সমস্যা নাই, এটা ব্রোমিন সংযোজন দেখিয়ে দিছি। সো এই যে এটাকে হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়, এই যে অ্যালকিন যে অসম্পৃক্ত, এটা দ্বারা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। এবং এখানেও কি হয়, ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, এখানেও ব্রোমিনের যে বর্ণ আছে এই বিক্রিয়ার পরে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, লাল বর্ণ বিনষ্ট হয় এই বিক্রিয়ায়, ঠিক আছে, বিনষ্ট হয়। তাই কি বুঝাইতে পারছি? ওকে, সো এই বিক্রিয়াটা মনে রাখো, ঠিক আছে। সেম ভাবে প্রোপাইনের সাথে বিক্রিয়া করলে, এটা ছিল ইথাইন, ইথাইনের সাথে ব্রোমিন যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে, এখানে দেখো ব্রোমিন কয়টা, এটার নামকরণ কেমনে করবা, ওকে, এটার নাম কি ভাইয়া, ব্রোমিন আছে 4টা, দ্যাট মিন্স টেট্রাব্রোমো, এবং এটা ইথেন থেকে হয়েছে, সো টেট্রাব্রোমো ইথেন এটার নাম, বুঝছি? ওকে, তো যেই ভাবে প্রোপাইন থেকে যদি করো তাহলে ওটার নাম হবে 1,2 টেট্রাব্রোমো প্রোপেন, ঠিক আছে, আগের মতো। তো এটা ব্রোমিন সংযোজন আগে দেখে ফেলছি, সেটা হচ্ছে ছিল আমাদের 3 নাম্বারটা, ঠিক আছে। এরপরে আসো আমরা হচ্ছে একটা হাইড্রোজেন সংযোজন দেখে ফেলি। হাইড্রোজেন 1 নাম্বার ছিল, সো হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন তো ইজি, লাইক এই যে মনে করো আমি হচ্ছে প্রোপাইন থেকে দেখাই, CH3 বন্ড CH, ট্রিপল বন্ড CH, এটার সাথে হাইড্রোজেন সংযোজন করতে হলে 2 মোল হাইড্রোজেন সংযোজন করবা, সেম নিকেল প্রভাব 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন তোমার এই যে এখান থেকে 2টা বন্ড ভাঙবে, এখান থেকে 2টা বন্ড ভাঙবে। সো দেখাই আমি আবার এটা কপি করে দেখাই, দেখো এখান থেকে 2টা বন্ড ভাঙবে, কি করবে, 2টা বন্ড ভাঙবে, ভাঙলে এখানে এসে 2টা হাইড্রোজেন এড হবে এবং এইখানে এসে তোমার 2টা হাইড্রোজেন এড হবে, ঠিক আছে। তখন উৎপন্ন হবে CH3, সরি এটা আমার লেখা হয় নাই, কজ এটা আমি কি লিখছি, প্রোপাইন লিখছি না, তাহলে প্রোপাইনের সংকেত তো এটা না, প্রোপাইনের সংকেত কি রকম, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন, ঠিক আছে। তো এইটাতে কাহিনী ঘটবে, দেখো এটাতে কি হবে, তোমাদের এই 2টা বন্ড ভেঙে যাবে, ভেঙে গেলে এখানে এসে 2টা হাইড্রোজেন এবং এইখানে 2টা হাইড্রোজেন এড হবে, তখন তোমার এরকম হবে, এটা হয়ে যাবে CH3 CH2 আর এই H আর H2 CH3, মানে এটা তোমার হবে CH3 CH2 CH3, দ্যাট মিন্স আমাদের প্রোপেন পাইছি, দেখছো, এটা হচ্ছে আমরা কিসে থেকে পাইছি, প্রোপাইন থেকে, এবং এটা আমরা যদিও আগে থেকে জানি। তো এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। যাই হোক, এরপরে আসো আমরা পড়ব হচ্ছে পানি সংযোজন। কি পড়ব, পানি সংযোজন, অ্যালকাইনের পানি সংযোজন। পানি সংযোজন কি, অ্যালকাইনে মনে করো এটা কি CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি ইথাইন, সো ইথাইনের সাথে যদি আমরা পানি সংযুক্ত করি, ইথাইনের সাথে যদি আমরা পানি সংযুক্ত করি, তোমার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4 এর উপস্থিতি, এটা হচ্ছে মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক সালফেট HgSO4 এর উপস্থিতি যদি হচ্ছে আমরা ইথাইনের সাথে পানি যুক্ত করি, এখান থেকে তোমার কি উৎপন্ন হবে, এই H2ACH এর সাথে, ভালো করে বুঝো, এই যে এটা কিন্তু বুঝতে কিন্তু অনেকে বুঝে না, ট্রিপল বন্ড আছে না, ট্রিপল বন্ড দিলাম, এইদিকে একটা হাইড্রোজেন এড আছে, এটা হচ্ছে মনে করো আমাদের ইথাইন। সো আমাদের এটা যদি ডাবল বন্ড ভেঙে যায়, তাইলে এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড কানেক্ট হবে, এটার মাঝেরটা আমি দিই দিকটা মতো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে সো এই পানির হাইড্রোজেন এইখানে একটা এড হবে, ঠিক আছে। অক্সিজেনের তো দুজনই 2, অক্সিজেন একসাথে 2টা বন্ডের সাথে কানেক্টেড হবে, তো তুমি একটা বন্ড এইদিকে না দিয়ে একটা বন্ড হবে এইদিকে এরকম, এবং এটার সাথে অক্সিজেন কানেক্ট হবে, কারণ অক্সিজেন ডাবল বন্ড, সো এটা থেকে তুমি কি পাবা, CH3 বন্ড CHO, কি পাবা ভাইয়া, CH3 বন্ড CHO, এবং এই যে CHO আছে না ভাইয়া, এই যে CHO, এটা কি বুঝায়, অ্যালডিহাইড মূলক, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটার নাম কেমনে করবা,
ইথাইন থেকে পাইছো, এটার নাম হচ্ছে ইথা এলডিহাইডের নামকরণ করা হয় এইভাবে ইথানেল, এনএল দেখছো এইভাবে ইথানেল। এলকেন ছিল, মনে করো এটার ইংরেজিতে নামকরণ যদি করতে চাও, ইথাইন ছিল ইথাইন, ইথাইন ছিল, এটা হয়ে যাবে ইথানেল, ইথানেল। যাই হোক, বুঝতেছো? ওকে ওকে। তো সেম ভাবে প্রোপাইন থেকে তোমার কি আসবে? প্রোপানেল। সো আমি জাস্ট এটা দেখাই, এটাতেই এনাফ, বাকিগুলা এত বেশি লাগবে না। সো এতটুকু আমরা যা দেখার দেখে ফেলছি। আমরা হচ্ছে কি দেখছি ভাই? এটা হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া দেখছি না? হ্যাঁ, অ্যালকাইনের সবগুলা দেখে ফেলছি। হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি না? আচ্ছা ওকে। সো এরপরে আসো, তোমার প্রোপাইন থেকেও সেম কাহিনীটাই হবে ভাইয়া, প্রোপাইন থেকেও সেম কাহিনীটাই হবে। সো প্রোপাইন থেকে কি দেখাবো? দেখো, তারপরে দেখাই দিই আমি, ঠিক আছে? প্রোপাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন, এটা হচ্ছে আমাদের প্রোপাইন। এটাতেও যদি তুমি হচ্ছে সেম কাহিনী করো, পানি যুক্ত করো, তোমার এখানের প্রভাব তো তুমি বুঝতেছো, ওই মানে হচ্ছে এইগুলা আর কি, ঠিক আছে? সো এই যে তোমার পানির দুইটা হাইড্রোজেন এটার সাথে, CH3 বন্ড CH2 হবে, পরে এই যে বন্ড, দুইটা বন্ড ভেঙে গিয়ে একটা বন্ড হবে এবং CH আছে এটার সাথে, বাকি অক্সিজেনটা এসে কানেক্ট হবে, ঠিক আছে? এটার নাম হবে আমাদের প্রোপানেলডিহাইড অথবা প্রোপানেল, ঠিক আছে? ওকে। এরপরে আসো, আমরা এখন পড়বো সম্পৃক্ততা অথবা অসম্পৃক্ততা পরীক্ষা। এটা আমরা দেখে ফেলছি অলরেডি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং হচ্ছে গ্লাইকল দিয়ে যে যেটা করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে গ্লাইকল উৎপন্ন করে, যে গ্লাইকল উৎপন্ন করে, ঠিক আছে? গ্লাইকল উৎপন্ন করে এবং কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেমনোফোরের এটার গোলাপি বর্ণ বিনষ্ট হয়, ঠিক আছে? গোলাপি বর্ণ, যদিও আমি আগে দেখাই ফেলছি আর কি, এটা বিনষ্ট, আবার দেখানোর প্রয়োজন নাই। আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা তো দেখছি, এটাতে হচ্ছে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, ঠিক আছে? তো সম্পৃক্ততা অসম্পৃক্ততা পরীক্ষা। সো আমাদের হচ্ছে, আমরা জানি সম্পৃক্ত অ্যালকেন, আমরা কি জানি ভাইয়া? সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেন ব্রোমিনে হচ্ছে বিক্রিয়া দেয় না, ঠিক আছে? অ্যালকেন। আর অসম্পৃক্ত হচ্ছে আমাদের অ্যালকিন অথবা অ্যালকাইন, এগুলো হচ্ছে আমাদের অসম্পৃক্ত। এই জিনিসগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে? সো আমরা একটা দিয়ে দেখি, ইথাইন দিয়ে দেখি, এই যে CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথাইন। সো ইথাইন হচ্ছে যে আমাদের অসম্পৃক্ত। কেমনে পাবো? এই যে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সেইখান থেকে উৎপন্ন করবে CH2Br বন্ড CH2Br। সো এই যে এটা উৎপন্ন করছে, এইটাতে হচ্ছে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হবে। সো এটা থেকে আমরা বুঝতে পারবো যে অ্যালকিন কি ভাইয়া? অ্যালকিন অসম্পৃক্ত, অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত, যেহেতু ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়েছে। কি দেখবো? অ্যালকিন অসম্পৃক্ত। সেম ভাবে হচ্ছে আমরা এটা দেখতে পারি ইথাইনের সাথে, এটা আগে দেখছি যদিও, আবার দেখে দিচ্ছি। ব্রোমিন বিক্রিয়া করবে, এখান থেকে উৎপন্ন হবে CH Br2 বন্ড CH Br2, এটার নাম কি? টেট্রাব্রোমো ইথেন, 4টা ব্রোমিন। এখান থেকে বুঝতে পারবো যে অ্যালকাইন। সেম ভাবে তুমি প্রোপাইনেরটা করবা আর কি, এটা থেকে বুঝবো হচ্ছে আমাদের অ্যালকাইন অসম্পৃক্ত, ঠিক আছে? বলো, বুঝতে পারছো? অ্যালকাইন অসম্পৃক্ত, ওকে। অসম্পৃক্ত বুঝতেছো? ওকে। এরপরে আমরা দেখবো এই যে CH3 বন্ড CH3, এটার নাম হচ্ছে আমাদের ইথেন অথবা অ্যালকেন। এই জিনিসটা অ্যালকেন। সো অ্যালকেনে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, এক্ষেত্রে নো রিঅ্যাকশন দেখে, মানে রিঅ্যাকশন হয় না, মানে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয় না, ঠিক আছে? কি হয়? নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন মানে কি? এই যে এটা নো রিঅ্যাকশন দেখাইছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত। কারণ
এটা হচ্ছে সম্পৃক্ত, সো সম্পৃক্ত পাইলাম। সম্পৃক্ত কে ভাইয়া? অ্যালকেন সম্পৃক্ত। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত কারণ ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয় না। ঠিক আছে, বুঝছি এটা? আচ্ছা, এরপরে গ্লাইকল দিয়ে এটা দেখাইতে পারো, যদিও সিকিউতে আসলে হচ্ছে আমি একদম ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে। তো সেম ভাবে তুমি হচ্ছে গ্লাইকল দিয়েও দেখাইতে পারবো অসম্পৃক্ততা পরীক্ষাটা। যেমন ধরো এই যে হচ্ছে আমাদের ইথিন আছে, ইথিনের সাথে পানি, জলীয় বাষ্প, জায়মান অক্সিজেন, কার উপস্থিতিতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, তখন হচ্ছে আমাদের কি উৎপন্ন হবে? গ্লাইকল। এখান থেকে H2O থেকে OH একটা থাকবে এবং H ওই O এর সাথে, দেখো H2O থেকে OH আর H পাওয়া যায়, OH এখানে আছে, এই H O এর সাথে মিলে আরেকটা OH উৎপন্ন করবে। এই দুইটা OH এখান থেকে বন্ড ভেঙে দুইটা কার্বনের সাথে যুক্ত হবে, দ্যাট মিন্স এটা হবে CH2OH বন্ড CH2OH। সো এটা দিয়ে দেখাইতে পারবো যে এখানে আমাদের কি উৎপন্ন হয়েছে? ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এবং এখানে কি হয়েছে ভাইয়া? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, এই যে এটা KMnO4 না, ঠিক আছে, KMnO4, এটার বর্ণ বিনষ্ট হয়েছে, গোলাপি বর্ণ বিনষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। ঠিক আছে, বাট অ্যালকেনের সাথে এই বিক্রিয়াটা হবে না। অ্যালকেন মানে কি? CH3 বন্ড CH3, এটা তো অ্যালকেন। অ্যালকেনের সাথে কিন্তু এই বিক্রিয়াটা হবে না। তখন আমরা বুঝতে পারবো, এই যে এখানে নো রিঅ্যাকশন দেখাবে, তখন আমরা বুঝতে পারবো যে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত এবং এটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, সো এই যে অ্যালকেনের সাথে কি করবে না? বিক্রিয়াটা দেখাইবে না। সো এইভাবে হচ্ছে তুমি অ্যালকিন এবং অ্যালকেনের অসম্পৃক্ততা পরীক্ষা অথবা অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারো এই দুইটার মাধ্যমে। ঠিক আছে, বুঝছো? ওকে, এরপরে আসো ভাইয়া অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে আমাদের এখানে বন্ড OH থাকবে, বন্ড OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে আমাদের বন্ড OH। ঠিক আছে, তো এই বন্ড OH কার সাথে যুক্ত হবে? অ্যালকাইলের সাথে, মানে আর বন্ড OH থাকবে। কি থাকবে ভাইয়া? আর বন্ড OH। ভালো করে বুঝো, কি থাকবে? আর বন্ড OH, আর বন্ড OH। এই আর মানে কি? আর মানে কি? আর আমরা জানছিলাম আর বন্ড মানে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, মানে CnH2n+1 বন্ড। এই যে এটা কি ভাই? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর বন্ড। সো দ্যাট মিন্স আর বন্ড OH, অথবা তুমি সুন্দর মতো যদি লিখতে চাও এইভাবে লিখতে পারো যে অ্যালকোহল মানে হচ্ছে CnH2n+1 বন্ড OH। এই যে এটার সাথে, এটাই মূলত আমাদের অ্যালকোহল। সো অ্যালকোহল প্রস্তুতিটা আমরা দেখবো এখন। আমরা কি দেখবো ভাই এখন? অ্যালকোহল প্রস্তুতি। কি দেখবো? অ্যালকোহল। তো আমরা দেখছি অ্যালকিন থেকে কিন্তু অ্যালকোহল প্রস্তুতি করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায় কেমনে? লাইক CH2 ডাবল বন্ড CH2, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অ্যালকিন। মনে করো ইথিন, সো এটার সাথে যদি তুমি পানি যুক্ত করো, জাস্ট পানি যুক্ত করলে কিন্তু অ্যালকোহল পেয়ে যেতেছো। সেভাবে প্রোপিন থেকেও পাবা। পানি যুক্ত করলে এখানে ফসফরিক অ্যাসিড, ভালো করে বুঝো, এখানে কি দিবা? ফসফরিক অ্যাসিড H3PO4। ঠিক আছে, প্রবাহক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার বায়ুচাপের উপস্থিতিতে। তখন তোমার কি হবে? H2 থেকে একটা H এইখানে যুক্ত হবে, তখন তোমার হবে CH3। ঠিক আছে, বন্ড ভেঙে একটা বন্ড হয়ে যাবে এবং এই CH2 এর সাথে এখান থেকে H যুক্ত হয়েছে, পানি থেকে H আর OH থাকে, H এখানে যুক্ত হয়েছে, এই OH-টা এটার সাথে যুক্ত হবে, তখন হবে CH2OH এবং এটার নাম হবে আমাদের ইথানল। এটার নাম কি হবে? ইথানল। বুঝতে পারছি? এবং আরেকটা জিনিস, এটা তো পাইছি অ্যালকোহল, আরেকটা মনে করো এটা দেখো বাবা, CH3CH2Br, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, এটার নাম কি? ইথাইল ব্রোমাইড, অ্যালকাইল হ্যালাইড আর কি। ঠিক আছে, তো এই যে ইথাইল ব্রোমাইডের সাথে তুমি যদি জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, কি যুক্ত করো? সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং জাস্ট তাপমাত্রা দাও, তাপ দাও, তাইলে এখান থেকে দেখো ব্রোমিনে আর সোডিয়ামে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড আলাদা উৎপন্ন করে ফেলবে। ব্রোমিনে আর সোডিয়ামে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম ব্রোমাইড। এবং এখান থেকে CH3CH2 থাকবে, এটার সাথে OH-টা যুক্ত হয়ে যাবে, তাহলে এখান থেকে হবে CH3CH2OH। সো এটার নাম কি উৎপন্ন হবে? যে ইথানল।
ইথানল। সো এইভাবে তুমি হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতে পারবা, ঠিক আছে? বুঝছি। সো এগুলো কিন্তু কাজের জিনিস। অ্যালকোহল কেমনে প্রস্তুত করছে দেখছো, ইথাইল ব্রোমাইড থেকে অ্যালকোহলটা আসে। তো এটা আমরা পাইলাম অ্যালকোহল প্রস্তুতি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এতটুকু পাওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখন যাই, আরো আছে বাট তোমরা এতটুকু জানলেই এনাফ, ঠিক আছে? তোমরা হচ্ছে প্রোপিন থেকে কেমনে প্রোপানল, প্রোপাইল ব্রোমাইড থেকে কেমনে প্রোপানল এগুলা পাও, এগুলো আমাকে হোমওয়ার্ক করে। তোমাদের HW হচ্ছে প্রোপিন থেকে প্রোপানল, যদিও সিকিউ থেকে এখন যদি না পারো সিকিউ থেকে এগুলা কভার হবে, বা আগে হয়তো দেখাইছি প্রোপিন থেকে প্রোপানল, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে করে দেখাইও, প্রোপিন থেকে প্রোপানল, এটা হচ্ছে HW, ঠিক আছে? এরপরে আসে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে ভাইয়া বন্ড CHO। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইডের কার্যকরী মূলক, ঠিক আছে? তো এটা আমাদের কার সাথে এড হয় মূলত, আর এর সাথে, দ্যাট মিন্স আর বন্ড CHO, এটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড, আর বন্ড CHO। আর মানে কি, CnH2n+1, সো আর মানে হচ্ছে CnH2n+1 এবং এটার সাথে জাস্ট বন্ড CHO যুক্ত হয়, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড এর সাধারণ সংকেত। অ্যালডিহাইড এর সাধারণ সংকেত কি, CnH2n+1 বন্ড CHO। সো অ্যালডিহাইড কে প্রস্তুত করতে পারবা তুমি হচ্ছে অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে অ্যালকাইন। সো আমরা অনেক সময় এই বিক্রিয়া অলরেডি দেখে আসছি যে আমাদের ইথাইন আছে, এই যে ইথাইনের সাথে জাস্ট পানি যদি যুক্ত করি তাহলে কিন্তু আমাদের অ্যালডিহাইড পেয়ে যায়। ইথাইনের সাথে যদি তুমি পানি যুক্ত করো, ঠিক আছে, ইথাইনের সাথে যদি পানি যুক্ত করো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4 এর উপস্থিতিতে যদি তুমি এই বিক্রিয়াটা করো, তখন হচ্ছে এই H2O থেকে H2 গিয়ে হচ্ছে এটার সাথে কানেক্ট হয় প্রথম কার্বনের সাথে, এটা হয় CH3 বন্ড, এই CH এর সাথে ওটা কানেক্ট হয়, তখন আমরা দেখছিলাম এড হয়, তখন হচ্ছে এটা CHO হয়, CH3CH, ওই যে অ্যালকাইল CH3 বন্ড, এটা কি থেকে আসছে, CH4 থেকে, CH4 থেকে একটা হাইড্রোজেন অপসারণ করছি, তখন হচ্ছে আমরা CH3 বন্ড পাইছি, ঠিক আছে? এই যে এইটা, এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল আর বন্ড, এটা বুঝতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে মিথাইল, মিথাইল। সো মূলত দেখো এইখানে কার্বন কয়টা আছে, দুইটা কার্বন আছে, এবং এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে CHO, এজন্য এটার নাম হচ্ছে কি ভাইয়া, ইথানেল। দুইটা কার্বন, দ্যাট মিন্স এটা থেকে আসবে ইথানেল, যেহেতু অ্যালডিহাইড, ইথানেল। সো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো, এইটা বুঝলেই, এটা পারলেই তোমার জন্য এনাফ, এতটুকু, এর বেশি লাগবে না আপাতত, ঠিক আছে? তুমি প্রোপাইন থেকে প্রোপানেল আনতে পারবা, এটা সমস্যা না। এরপরে আসো জৈব অ্যাসিড। এই যে জৈব অ্যাসিড আমরা অনেক জিনিস থেকে প্রস্তুত করতে পারবো। তো জৈব অ্যাসিড আমরা হচ্ছে অ্যালডিহাইড থেকে প্রস্তুত করতে পারবো। তো জৈব অ্যাসিড প্রস্তুতি আমরা কোনটা থেকে শিখবো, অ্যালডিহাইড থেকে। ভালো করে বুঝো, অ্যালডিহাইড থেকে প্রস্তুত করতে পারবো। দেন আসা হচ্ছে অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবো, অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবো, অ্যালকেন থেকে পারবো, ঠিক আছে? অ্যালকিন থেকেও জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো, অ্যালকিন থেকেও জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো, এমনকি অ্যালকাইন থেকেও পারবো, যেটা থেকে বলে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। আমরা এই সবগুলা থেকে আজকে জৈব অ্যাসিড প্রস্তুতি শিখবো, সবগুলা থেকে হচ্ছে আমরা জৈব অ্যাসিড প্রস্তুতি শিখবো, ঠিক আছে? সবগুলা থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি শিখবো। জৈব অ্যাসিড মানে কি, ওইটাই তো শিখলাম না। জৈব অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক বন্ড COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এটা কি, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, ঠিক আছে? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কি ভাইয়া, বন্ড COOH। সো এটা অ্যালকাইল মূলকের সাথে এই বন্ড COOH যুক্ত হয়, সুতরাং আর বন্ড COOH, এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। আর বন্ড মানে কি, CnH2n+1 এবং COOH তো আছেই, এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, CnH2n+1 বন্ড COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, সাধারণ সংকেত। বুঝতেছো তোমরা? বলো, বুঝতেছো? ওকে, সো এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের সাধারণ সংকেত।
তো আমরা সবগুলা থেকে আজকে জৈব অ্যাসিড উৎপন্ন করব। ফার্স্টে ক্লাস রেকর্ড হইতেছে তো, ফার্স্টে দেখবো আমরা অ্যালডিহাইড থেকে, ঠিক আছে। তো 1 নম্বরে কি শিখছিলাম? অ্যালডিহাইড থেকে। তো 1 মানে অ্যালডিহাইড থেকে তোমরা বুঝে ফেলো। একটা অ্যালডিহাইড কি ভাইয়া? মনে করো CH3CHO, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড না? ওকে। তো এই যে CH3CHO আছে, এটার সাথে তুমি যদি জায়মান অক্সিজেন যুক্ত করো, কি যুক্ত করো? জায়মান অক্সিজেন। কার উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালডিহাইডের সাথে, এটার নাম হচ্ছে ইথানেল। ইথানেল, দ্যাট মিন্স অ্যালডিহাইড, ঠিক আছে। 1 নাম্বারটা করতেছি, বুঝি 1 নাম্বারটা মানে অ্যালডিহাইড থেকে উপস্থিতিটা দেখতেছি, বুঝছি। তারপরে যদি না বুঝি এটাকে কপি করে আইনা বসাই দিই। এই যে আমরা কি শিখতেছি? অ্যালডিহাইড থেকে প্রস্তুতি শিখতেছি। ইথানলের সাথে যদি জায়মান অক্সিজেন যুক্ত হবে, এখানে কি হবে ভাইয়া? এই যে ও আছে না, এটার সাথে ইয়া যুক্ত হবে, ওটা যুক্ত হবে। এখানে CHO আছে, ভালো করে বুঝো, CH3 আছে। এই যে জায়মান অক্সিজেন এখানে ঢুকবে, ঢুকার পরে CHO ডাবল লিখে ফেলবা নাকি? CH ডাবল না লিখে এটাকে সুন্দর মতো আমরা একটা কার্যকরী মূলক হিসেবে ও দুইটাকে মাঝে লিখলেও সমস্যা নাই, মাঝে লিখে ফেলি, দুইটা ও এবং H এখানে আছে। তো দেখছো এই ওটা এটার সাথে যুক্ত হয়েছে, COOH হয়ে গেছে। CH3COOH, COOH মানে হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক এইটা। এখানে কার্বন দুইটা আছে, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের মধ্যে এটার নাম কি? ইথেন থেকে আসছে, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তো জৈব অ্যাসিডের নামকরণ কেমনে করবা? নামকরণ কেমনে করবা ভাইয়া? জৈব অ্যাসিড মানে হচ্ছে জাস্ট অ্যালকেন থেকে, অ্যালকেন আছে না, অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে জাস্ট এনি যেটা আছে, মানে মনে করো এনি যেটা আছে এটা রিমুভ করে দিয়ে দিবা। এলকা এটার সাথে ওইক অ্যাসিড যুক্ত করবা। আমি এটা থেকে এবার বুঝাই, মনে করো ইথেন আছে, ইথেন আছে, এটা থেকে NE বাদ যাবে, এটা হয়ে যাবে ইটা বাদ যাবে এবং এটা ওইক অ্যাসিড যুক্ত হবে, ওইক অ্যাসিড, ঠিক আছে। ইটা বাদ যাবে, কি বাদ যাবে? ই বাদ যাবে, শুধুমাত্র এখান থেকে রেড সিগন্যাল আছে ইট, ইংরেজিতে ইটা বাদ যাবে এবং হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড নাম, ইথেন থেকে কি আসবে? ইথানোয়িক অ্যাসিড। প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, আমাদের ইথানোয়িক অ্যাসিড, দেন হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, এগুলোই নাম। ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এইভাবে নামকরণটা করবা, ঠিক আছে। বিউটানোয়িক অ্যাসিড, বুঝছি? ওকে। সো এরপরে অ্যালডিহাইড থেকে প্রস্তুতি দেখছি না? ওকে, অ্যালডিহাইড থেকে দেখছি। এরপর এখন হচ্ছে আমরা দেখবো এই যে অ্যালকোহল থেকে তুমি কেমনে জৈব অ্যাসিড পাবা, ঠিক আছে। আসো তখন আমরা কি দেখবো ভাইয়া? অ্যালকোহল দেখি। অ্যালকোহল টু জৈব অ্যাসিড, ঠিক আছে। অ্যালকোহল টু জৈব অ্যাসিড, কি ভাইয়া? অ্যালকোহল টু জৈব অ্যাসিড। ওকে, সো অ্যালকোহল টু জৈব অ্যাসিড আমরা দেখি একটা অ্যালকোহল। এখন অ্যালকোহল হিসেবে কি লিখবো? এই যে সেম ভাবে CH3CH2OH, এটা দিয়ে সবগুলা শিখি আগে। CH3CH2OH, সো এটা হচ্ছে আমাদের অ্যালকোহল, এটার নাম কি? ইথানল। সো অ্যালকোহল থেকে জৈব অ্যাসিডের যাইতে হলে ফার্স্টে তুমি জায়মান অক্সাইড যুক্ত করবা, সেম ভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেম প্রভাবক পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7, এখানে অক্সিজেনের জারণ করবা আর কি, এবং সালফিউরিক অ্যাসিড। তো এখানে ইথানলের সাথে যখন এই জায়মান অক্সিজেন যুক্ত করবা, কাহিনী কি হবে ভাইয়া? এই যে H2 আছে, ইথানলের যে এই H2 আছে, এই H2 এই জায়মান অক্সিজেনকে নিয়ে এইখানে সে পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পানি। এবং বাকি যেটা আছে CH3, CH2 কিন্তু চলে গেছে, ভালো করে বুঝো। এই H2 এই ওকে নিয়ে পানি উৎপন্ন করে ফেলে, ঠিক আছে। তো বাকি রয়েছে CH3 আর OH, সরি CH3 C আর OH। তো তুমি এটাকে সুন্দর মতো CH3 COH যেটা,
দেখে OH না লিখে CHO যদি লিখো তাহলে এলডিহাইড এর মতো হয়ে যেতে, CH3CHO উৎপন্ন হবে। দ্যাট মিন্স তোমার এখানে উৎপন্ন হবে ইথানেল, উৎপন্ন হবে ইথানেল। সো তুমি ফার্স্টে অ্যালকোহল থেকে সরাসরি জৈব অ্যাসিড পাবা না, ফার্স্টে তুমি জার্মান অক্সিজেন দ্বারা করলে তুমি ইথানেলে যেতে পারবা, এলডিহাইডে যেতে পারবা। এলডিহাইড থেকে জৈব অ্যাসিড তুমি এমনিতেই পারো। এই যে CH3CHO আছে, এটার সাথে আবার যদি জার্মান অক্সিজেন যুক্ত করো, কার সাথে? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, এখান থেকে তোমার কি হবে? এই ওটা মাঝে আসবে, তো CH3COOH উৎপন্ন হবে। ঠিক আছে, তো এটার নাম হবে তোমাদের ইথানোয়িক অ্যাসিড। সেম ভাবে তুমি প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড পাবা, স্বাভাবিক পাবা নাকি পাবা না? অবশ্যই পাবা, প্রোপানোয়িক অ্যাসিড পাবা। ওকে, অ্যালকোহল টু জৈব অ্যাসিড, বুঝছি? প্রোপানেল দিয়ে দেখাবো নাকি? এক প্রোপানেল যদি এরকম হইতো, দেখো CH3CH2 বন্ড CH2OH, তো এটাতে তুমি কি যুক্ত করতা? জার্মান অক্সিজেন। প্রভাবক কি? এই যে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তো এখানে কি হইতো? এই জার্মান এই H2 এবং এই O, ভালো করে দেখো, এই H2 এবং এই O মিলে আমাদের এখানে উৎপন্ন হইতো পানি, এখানে উৎপন্ন হইতো পানি, এবং বাকি যা আছে CH3CH2CHO এটা উৎপন্ন হইতো, এটার নাম হইতো আমাদের কি? প্রোপানল থেকে পাইতেছি। এটা তো প্রোপানেল, মানে প্রোপানেল ডিহাইড, যে প্রোপানেল ডিহাইড, এই যে এলডিহাইড পাইছি, প্রোপানেল ডিহাইড বা প্রোপানেল কিসে থেকে পাইছি? প্রোপানল থেকে, প্রোপানল থেকে। সো এই যে প্রোপানল থেকে পাইছি, এখন যেটা উৎপন্ন হয়েছে CH3CH2, ভালো করে বুঝো, CH2 বন্ড CHO, এটার সাথে আবার জার্মান অক্সিজেন দিতা, তোমার এখান থেকে চলে আসতো এই যে K2Cr2O7 আছে না, সালফিউরিক অ্যাসিড দাও, সেটা থেকে কি আসতো ভাইয়া? আমাদের আসতো অক্সিজেন, জার্মান অক্সিজেনটাই মাঝে আসতো, তোমার উৎপন্ন হইতো CH3CH2, ঠিক আছে, বন্ড COOH। ঠিক আছে, বুঝছি? বুঝছি, বলো। ওকে, তো এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের প্রোপানেল থেকে পাইছি, এটার নাম হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। কার্বন তিনটা, একটা দুইটা তিনটা কার্বন, দ্যাট মিন্স প্রোপানোয়িক অ্যাসিড। আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলক থাকে, এই জন্য ওয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আমরা পাইছি অ্যালকোহল থেকে কেমনে হচ্ছে জৈব অ্যাসিড উৎপন্ন করবো, পেয়ে গেছি। এরপরে আমরা কোনটা দেখবো ভাইয়া? এরপর হচ্ছে অবশ্যই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে তুমি কেমনে জৈব অ্যাসিড পাবা? ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখি অ্যালকেন থেকে কেমনে পাবা। তো এইগুলা পরীক্ষায় আসে, তো ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি অ্যালকেন থেকে কেমনে জৈব অ্যাসিড পাবা। অ্যালকেন থেকে কেমনে জৈব অ্যাসিড পাবা? দেখো, অ্যালকেন, একটা অ্যালকেন আমাদের সবচেয়ে ফেমাস অ্যালকেন ইথেন লিখলাম। ইথেন থেকে সবাই শিখি আগে, এই যে ইথেন লিখছি। কি লিখছি আমি? কি লিখছি? ইথেন লিখছি, বুঝছো? ওকে, তো সেম ভাবে ইথেনের সাথে তুমি ব্রোমিন যুক্ত করবে। এখানে হচ্ছে আমি যে আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে যেটা করে, ব্রোমিনের বর্ণ বিনষ্ট করতেছি না, ওইটা করতেছি, জাস্ট ব্রোমিনকে ওই যে প্রতিস্থাপন করতেছি। তো এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে ব্রোমিনের সাথে এড হবে, এটা হয়ে যাবে হাইড্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, হাইড্রোজেন সরে গিয়ে একটা ব্রোমিনের সাথে এড হবে, এবং এখান থেকে যে একটা ব্রোমিন থাকবে এটা এটার সাথে যুক্ত হবে। দ্যাট মিন্স তুমি এখানে পাবা CH3CH2Br। ঠিক আছে, সো এইটা পাওয়ার পরে দেখো, এটা কি পাইছি? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, ভালো করে বুঝে এই স্টেপ গুলা মনে রাখবা। প্রথম স্টেপ, অ্যালকেন থেকে কি কি উৎপন্ন করতেছি ভাইয়া? জৈব অ্যাসিড। অ্যালকেন থেকে উৎপন্ন করতেছি হচ্ছে আমরা জৈব অ্যাসিড, ভালো করে বুঝো, জৈব অ্যাসিড। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করতেছি, কোনটা থেকে ভাইয়া? অ্যালকেন থেকে, ভালো করে বুঝো, অ্যালকেন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করতেছি। তো অ্যালকেন থেকে আমরা ব্রোমিন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করে কি করতেছি? ইথাইল ব্রোমাইড পেয়েছি। এবং এখন এই যে ইথাইল ব্রোমাইড পেয়েছি, এটা থেকে কিন্তু আমরা ভালো করে জানি এটা থেকে অ্যালকোহল পেয়ে যেতে পারি। এটা থেকে অ্যালকোহল পেয়ে গেলেই তো আমাদের কাজ হয়ে গেছে। অ্যালকোহল পেয়ে গেলে তো অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড এমনিতেই পারি। এই যে CH3CH2Br
এটার সাথে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, হালকা তাপ দেও, তাইলে হচ্ছে তোমার কি হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। এই যে ব্রোমিন আর সোডিয়ামের সোডিয়াম ব্রোমাইড হয়ে যাবে এবং এটার সাথে OH যুক্ত হবে। দ্যাট মিন্স এখানে পাবা CH3 CH2OH। মানে বুঝছো, এই যে OH টা এটার সাথে যুক্ত হয়েছে, ব্রোমিন আর সোডিয়াম আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আর এই CH3 CH2 এর সাথে OH যুক্ত হয়েছে, এই যে এটা, আর ব্রোমিন আর সোডিয়াম মিলে উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড। সো এইখানে কি পেয়ে গেছি আমি, ইথানল পেয়ে গেছি। দ্যাট মিন্স অ্যালকোহল পেয়ে গেছি। অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তো এমনিতেই জানি, সো বাকিটা তুমি পারো, আমি যে দেখাই দিই। CH3 CH2OH এর সাথে কি করবা, জাস্ট জাইমান অক্সিজেন যুক্ত করবা, কার উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 H2SO4, ঠিক আছে। এটা করার পরে কি করবা ভাইয়া বলো, H2SO4। সো জাইমান অক্সিজেন যুক্ত হইলে H2 আর O জাইমান অক্সিজেন মিলে এখানে তোমার পানি উৎপন্ন হবে, বাকিটা থাকবে এখানে CH3 CHO। দেখছো এই যে ভাইয়া কি করছে এখানে, এই যে H2 আর OH এটা উৎপন্ন করছে, বাকি আছে CH3 CHO। এখন তো এটা উৎপন্ন হয়েছে, এটার নাম কি বলো, এটা অ্যালডিহাইড, দ্যাট মিন্স ইথানল। এখনো কিন্তু আমরা জৈব অ্যাসিড পাই না, ওইটাকে আবার আরেকবার জাইমান অক্সিজেন যুক্ত করবে। কি করতে হবে, আরেকবার জাইমান অক্সিজেন। সো CH3 CHO এটার সাথে আরেকবার জাইমান অক্সিজেন যুক্ত করো, প্রভাবককে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। এখান থেকে কি উৎপন্ন হবে ভাইয়া, CH3 ওটা মাঝে আসবে, CH3COOH উৎপন্ন হবে, এবং এটার নাম কি আমাদের ইথানোয়িক অ্যাসিড। আমরা এটা ভালো করে জানি, এটা কি আছে, ইথানোয়িক অ্যাসিড। কি আসছে বলো, ইথানোয়িক অ্যাসিড, বুঝছো? ওকে ওকে ওকে, ইথানোয়িক অ্যাসিড পাইছি আমরা। দেখো আমরা অ্যালকেন থেকে, ভালো করে বুঝো, অ্যালকেন থেকে যদি জৈব অ্যাসিড পাইতে চাই, ফার্স্ট এটার সাথে ব্রোমিন যুক্ত করবো, ব্রোমিন যুক্ত করে মানে অ্যালকাইল ব্রোমাইড পাবো। সো আমরা প্রোপেন থেকে যুক্ত হইলে ব্রোমিন যুক্ত করে প্রোপাইল ব্রোমাইড পাইতাম, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতাম। এখন ইথেন থেকে করছি। তো ইথেন থেকে আমরা কি পাইছি ভাইয়া, ইথেন থেকে আমরা পাইছি ফার্স্টে ইথাইল ব্রোমাইড, এরপরে পাইছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে ইথানল বা অ্যালকোহল পাইছি। এটা কি ভাইয়া, এটা অ্যালকোহল। এরপরে অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন যুক্ত করে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে আবার জাইমান অক্সিজেন যুক্ত করলে পাবো আমরা জৈব অ্যাসিড। 4টা স্টেপ। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড যাইতে হলে কয়টা লাইন লাগবে, 4টা লাইন। কয়টা লাইন, 4টা লাইন। ফার্স্ট লাইনে ব্রোমিন যুক্ত করবা, অ্যালকাইল ব্রোমাইড পাবা, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা ওই অ্যালকাইল ব্রোমাইডের সাথে, তোমার অ্যালকোহল চলে আসবে। এরপরে অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন যুক্ত করলে অ্যালডিহাইড পেয়ে যাবা, এরপরে উক্ত অ্যালডিহাইডের সাথে জাইমান যুক্ত করে অ্যাসিড পেয়ে যাবা। শেষ, ইজি না, একদম ইজি। সো আমরা এটা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড পেয়ে গেছি। সেম ভাবে তুমি প্রোপেন থেকে কেমনে পাবা ওইটাও পারবা, যদি না পারো এখান তো আমরা সিকিউতে করব, সমস্যা নাই, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যালকেন থেকে দেখছি না, এখন দেখি অ্যালকিন থেকে, এবং এখানে অ্যালকিনেরটা আমি প্রোপিন থেকে করে দিয়ে দিব, তাইলে বুঝে ফেলবো। সো অ্যালকিন টু জৈব অ্যাসিড, অ্যালকিন টু জৈব অ্যাসিড, ভালো করে বুঝো। মানে আমরা কোনটা শিখবো, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। একটা অ্যালকিন আমরা এখন অ্যালকিন হিসেবে নিতেছি প্রোপিন, এতক্ষণ হচ্ছে প্রোপিন ইথিন দিয়ে করছিলাম, এখন আমরা প্রোপিন নিতেছি। এটা তো আমাদের প্রোপিন, এটা কি প্রোপিন। তো সেম কাহিনী, ইথিন নিলেও সেম কাহিনীটা করতাম। সো দেখো অ্যালকিন থেকে করার সময় ফার্স্টে দেখো, অ্যালকেন থেকে করার সময় আমরা ব্রোমিন যুক্ত করছিলাম, বাট অ্যালকিন থেকে করার সময় তুমি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করবা। কি যুক্ত করবা, হাইড্রোজেন ব্রোমাইড। কি যুক্ত করবা, ভালো করে দেখো, হাইড্রোজেন ব্রোমাইড, সরি, কি যুক্ত করবা ভাইয়া, হাইড্রোজেন ব্রোমাইড। এইখান থেকে তোমার উৎপন্ন হবে, দেখো একটা হাইড্রোজেন এই বন্ড ভেঙে এটার সাথে যুক্ত হবে, দ্যাট মিন্স CH3 CH2 পাবা। তো একটা বন্ড ভাঙছে না, এরপরে বাকি CH2 এর সাথে ব্রোমিনটা যুক্ত হবে, CH2Br উৎপন্ন হবে। তো এখানে কি পাইছি ভাইয়া, প্রোপাইল ব্রোমাইড পাইছি। কি পাইছি বলো, প্রোপাইল ব্রোমাইড। কি পাইছি, প্রোপাইল ব্রোমাইড পাইছি। আমাকে বলো, বুঝছো কি পাইছি, প্রোপাইল ব্রোমাইড। কোনটা থেকে, প্রোপিন থেকে। কোনটা থেকে পাইছি, প্রোপিন থেকে। প্রোপিন ছিল, এই যে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করছি, এই বন্ডটা ভেঙে গেছে, হাইড্রোজেন এটার সাথে অ্যাড হয়েছে, CH2 হয়েছে। পরে এই বন্ডটা ভেঙেছে, দ্যাট মিন্স এইটার সাথে বাকি যেটা আছে ব্রোমিন, ব্রোমিন যুক্ত হয়েছে CH2Br। এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড থেকে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো, যা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে বলবো। সেম কাহিনী, দেখো এই লাইনটা
তুমি যদি এটা হচ্ছে ইথিন দিয়ে করতা, তো এই লাইনে তোমার এটা চলে আসতো, এই যে এটা 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 এই যে ইথাইল ব্রোমাইডটা চলে আসতো, ইথাইল ব্রোমাইড। এখন প্রোপিন দিয়ে করছি, আমাদের প্রোপাইল ব্রোমাইড হচ্ছে। বাকি তিনটা লাইন সেম, বাকি তিনটা লাইন সেম। ওই যে আমি বাকি তিনটা সেম কাইনে করবো। দেখো যে প্রোপাইল ব্রোমাইড পাইছি না, CH3 CH2 CH2Br CH2Br CH3 CH2 CH2Br এটার সাথে কি যুক্ত করবো? জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো কি আসবে? ব্রোমিনে আর সোডিয়ামে তোমার সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। সোডিয়াম ব্রোমাইড দিয়ে দিলাম। বাকি যা আছে এই যে তোমার ব্রোমিন সোডিয়াম চলে গেছে, এই যে এটার সাথে এই OH টা যুক্ত হবে জাস্ট, ঠিক আছে? এবং আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। CH3 CH2 CH3 CH2 CH2OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের প্রোপানল। প্রোপানল পেয়ে গেছে। এইবার প্রোপানল যদি পেয়ে যায় তাহলে এই প্রোপানলের সাথে কি যুক্ত করবো ভাইয়া? বলো কি যুক্ত করব? আমাদের জায়মান অক্সিজেন। আমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে অ্যালকেন থেকে করছিলাম ওইভাবে, শুধু প্রথম লাইনে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করবা, এরপরে সেম মান পেয়ে যাবা, পরের গুলা সেম কাহিনী। এখানে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 H2SO4, ঠিক আছে? তো এখানে কি হবে? এই H2 এবং এই জায়মান অক্সিজেন মিলে আমাদের এখানে উৎপন্ন হবে আমাদের পানি, আর বাকিটা থাকবে এই যে CH3 CH2 CHO CH3 CH2 CHO। এটার নাম হবে আমাদের প্রোপানেল বা প্রোপানেলডিহাইড। সো অ্যালডিহাইড পেয়ে গেলে দেখছো ইজি হয়ে যায়। সো এই যে ভালো করে দেখো, এখান থেকে H2 আর O মিলে আমাদের H2O হয়ে গেছে। বাকি আছে CH3 CH2 C এবং এই HO CH3 CH2 CHO, ঠিক আছে? হয়ে গেছে। এখনো জৈব অ্যাসিড পাই নাই, সমস্যা নাই। আমরা কি করব? এই যে আবার প্রোপানেলটা আছে না, CH3 CH2 CHO, এটার সাথে আবার জায়মান অক্সিজেন যুক্ত করব। সেম প্রভাবক, এই যে এই প্রভাবকটা উপরের প্রভাবক দিতেছে এটা, ঠিক আছে? তো তুমি এখানে কি হবে? CH3 CH2 এবং এই যে CHO আছে, এখান থেকে জায়মান অক্সিজেনটা মাঝে আসবে, COOH উৎপন্ন হবে। সো এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম কি পাবো ভাইয়া? প্রোপানোয়িক অ্যাসিড। বুঝাইতে পারছি? ঠিক আছে? 4:10 बजते रात, ये तो जा जाबर हो जाएगा। ঘুমাই যাও। ওকে, 1 ঘন্টা 7 মিনিট পড়ছি মাত্র। আমরা কিন্তু শেষ করে ফেলছি প্রায়, বুঝছো? তার মানে এটা বেসিক, আমরা যদি ঠিকঠাক মতো পড়ি বেশি সময় লাগে না আসলে। ঠিক আছে, বলো বুঝতেছ? শেষ। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড শেষ। এখন হচ্ছে জাস্ট অ্যালকাইন থেকে জাস্ট হালকা দেখাই দেই। অ্যালকাইন থেকে তো আর কোনো কিছু লাগবে না। দেখো অ্যালকাইন থেকে এই যে অ্যালকাইন টু জৈব অ্যাসিড তুমি একটা কাহিনী করতে পারো। ফার্স্টে দেখো অ্যালকাইন থেকে তুমি হচ্ছে অ্যালকেনে যাইতে পারো। অ্যালকাইন মানে কি? এই যে CH ট্রিপল বন্ড CH, এটা থেকে চাইলে তুমি হচ্ছে 2টা হাইড্রোজেন যুক্ত করে প্রবাহ তো আর জানো, অ্যালকেনে যেতে পারো, অ্যালকেনে যেতে পারো। এবং অ্যালকেন থেকে পরবর্তীতে তো জৈব অ্যাসিড এমনিতেই যাইতে পারো। এই যে ইথেন পেয়ে গেছো, এটা থেকে তো জৈব অ্যাসিড পরবর্তীতে যাইতে পারবা না, পরবর্তীতে তুমি ফিল আপ করে ফেলবা, তাইলে তো হয়ে গেছে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। এটা আলাদা ভাবে পড়া লাগতেছে না। আরেকটা কাজ করতে পারো ইজি ওয়েতে, সেটা হচ্ছে এই যে অ্যালকেন আছে, অ্যালকাইন আছে, এটার সাথে জাস্ট পানি যদি যুক্ত করে ফেলো, ভালো করে দেখো, এক লাইনে সবার আগে চলে যাবা। এই যে সবচেয়ে মানে ইজি ওয়ে, এই যে এখন যেটা করতেছি ইজি ওয়ে। কেমনে? দেখো এটার সাথে যদি পানি যুক্ত করো, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4 এর উপস্থিতিতে আমরা যদি এটার সাথে এটা যুক্ত করি, তাহলে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। যে H2 এটার সাথে যুক্ত হয়, এটা হয় CH3, 2টা বন্ড ভেঙে যায় এবং এটার সাথে O যুক্ত হয়, আমাদের CHO হয়। দ্যাট মিন্স এই যে এটা কি পাইছে? ইথানল পাইছে। বাকিটা তো ইজি, এই যে আমরা ইথানল মানে ইথানল ডিহাইড পেয়ে গেছি না, তো এটা থেকে জাস্ট জায়মান অক্সিজেন যুক্ত করলে তো হচ্ছে আমরা কি পেয়ে যাইতেছি, কি বলে জৈব অ্যাসিড পেয়ে যাইতেছি, K2 Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড H2SO4। সো এটা থেকে জৈব অ্যাসিড পেয়ে যাইতেছি না। CH3 জায়মান অক্সিজেনটার সাথে লাগলে CH3
COOH পেয়ে যাব, ঠিক আছে। এই যে ইথান হয়ে গেছে, পেয়ে গেছি, এটা লিখতেছি না, এটা তো জানোই। সো অ্যালকাইন থেকে ইজিলি পেয়ে যাবা তুমি হচ্ছে এটা থেকে এইভাবে ইজিলি করতে পারবা, অথবা যদি এটা ভুলে যাও হাইড্রোজেন যুক্ত করে অ্যালকেনে যেতে পারবা, অ্যালকেন থেকে তো আর বাকিটা পারবাই, ঠিক আছে। এখানে নিকেল প্রভাব দিবা, বাকিটা তো জানো। এখন আসো পারস্পরিক রূপান্তর, অনেক সময় তোমাকে বলবে পারস্পরিক রূপান্তর, মনে করো বলবে অ্যালকেন এবং অ্যালকিন আছে, দুইটার পারস্পরিক রূপান্তর করো। কি কি আছে? অ্যালকেন এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর করো, অ্যালকিন অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর করো, অ্যালকাইন অ্যালডিহাইডের পারস্পরিক রূপান্তর করো, জৈব অ্যাসিড টু অ্যালকেনের পারস্পরিক রূপান্তর করো, ঠিক আছে। তো এগুলো আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে এটা বাদ দাও, অ্যালকাইন অ্যালডিহাইড তোমাদের লাগবে না এখন, এটা আসতে আমি দেখি নাই, যেটা আসে নাই এখন শেষ মুহূর্তে পড়ে লাভ নাই। জৈব অ্যাসিড অ্যালকেন এগুলো আসতে পারে, এগুলা যে হালকা দেখাই দে ভাইয়া, দেখাই তোমাকে যে এই জিনিসটা আসলে এগুলা হচ্ছে বেশি হয়ে যাবে তোমাদের জন্য, এগুলা পরীক্ষায় আসে, পরীক্ষায় মূলত এইগুলাই আসে। তো ফার্স্টে আমি এটা দেখাই, দেখো অ্যালকেন থেকে অ্যালকিন, তো এমনিতেই অ্যালকেন থেকে অ্যালকিনে হচ্ছে পারস্পরিক রূপান্তর, মানে পারস্পরিক রূপান্তর মানে কি অ্যালকেন থেকে অ্যালকিনও করবা, আবার অ্যালকিন থেকে অ্যালকেনও করে দেখাইবা, ঠিক আছে। মনে করো এই যে আমি হচ্ছে 1 নাম্বারটা করব, অ্যালকেন টু অ্যালকিন, একটা অ্যালকেন কি CH3 মানে হচ্ছে আমি মনে করো অ্যালকেন টু অ্যালকিনের পারস্পরিক রূপান্তর করতেছি। সো একটা দিয়ে করে দেখে, ইথেন দিয়ে, মনে করো ইথেন থেকে আমি ফার্স্টে তো সবচেয়ে ইজি হবে ইথিন থেকে, ইথিন থেকে আমি ইথেন করব, ভালো করে বুঝো, ইথিন থেকে ইথেন করব, ঠিক আছে, এটা করব, ইথিন থেকে কি করব, ইথেন করব, আবার আমি করব হচ্ছে ইথেন থেকে ইথিন করব, এটা করব, ঠিক আছে। এই দুইটা করবো, এটা হচ্ছে পারস্পরিক রূপান্তর, আমাকে এটা করা লাগবে। এটা কি করতেছে আমি, অ্যালকেন এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর, কার কার ভাইয়া, অ্যালকেন এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর। তো আমি ইথিন থেকে ইথেন করবো, আবার ইথেন থেকে ইথিন করবো। তো এইগুলো তোমাদের পরীক্ষায় আসে, সিকিউতে আসে, যদিও এখন আমি হালকা বেসিক ধারণাটা দিব, সিকিউতে গিয়ে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল গুলা আরো ক্লিয়ার হবে। সো এটা বেসিক দেখেই শেষ না, সিকিউ সলভিং ক্লাসটা অবশ্যই দেখা লাগবে, ঠিক আছে। ওকে, সো ইথিন থেকে ইথেন, ইথিন মানে কি CH2 এটা দেখে তো ইথেন একটু রিমেরে করে ফেলতে পারবা, হাইড্রোজেন যুক্ত করলেই তো হয়ে যাইতেছে। নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা পারি যে CH3 হয়ে যাবে, এটা তো আর বলার কিছু নাই, যে আমাদের ইথেন হয়ে গেছে। ইথেন থেকে কি পাইছে, ইথেন পেয়ে গেছে। এইবার ইথেন থেকে কেমনে ইথিন পাবো, দেখো এই যে আমাদের CH3 এটা থেকে ইথিন পাইতে হইলে আমাদের কি করা লাগবে, ফার্স্টে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করবো, ভালো করে দেখো, ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করলে পাবা CH3CH2Br, এতটুকু তো বুঝছো, পরে পাবা এখানে হাইড্রোজেন ব্রোমাইড। এইবার এই যে ইথাইল ব্রোমাইড পাবা, এটার নাম তো জানি আমরা, এই যে ইথাইল ব্রোমাইড পাবো, এই ইথাইল ব্রোমাইডকে CH3CH2Br, এটাকে ইথাইল ব্রোমাইড, এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জাস্ট করি, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে জাস্ট তাপ দিই, যদি উত্তপ্ত করি, তাইলে সোডিয়ামের ব্রোমিনে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে ফেলবে। এইখানের যে CH3CH2 আছে এটা এই OH এর সাথে যুক্ত হবে এবং তোমার উৎপন্ন হবে CH3CH2OH, এবং এটার নাম কি হবে ভাইয়া, এটার নাম হবে ইথানল। দ্যাট মিন্স আমরা অ্যালকোহল পাইছি, এখনো কিন্তু আমরা কি পাই নাই, আমাদের কাজ হচ্ছে ইথেন থেকে ইথেন। দেখো ইথিন থেকে ইথেন একদম সহজ, ইথেন থেকে ইথেনের কয়েকটা স্টেপ লাগে, বাকিটা পাইছি সোডিয়াম ব্রোমাইড, এখনো কিন্তু আমাদের আসে নাই, অ্যালকিন পাই নাই, এখন পাবা। দেখো এই যে CH3CH2OH, এটা কি হয়েছে, আমাদের অ্যালকোহল পেয়ে গেছে। অ্যালকোহল থেকে তো আমরা ইজিলি পাই, এখানে যা সালফিউরিক অ্যাসিড নিব H2SO4, এবং এখান থেকে পানিটা মাইনাস করে দিব, পানিটা রিমুভ করে দিব। পানি যদি রিমুভ করে দিই, ভালো করে দেখো, পানি রিমুভ করে দিব না, এখান থেকে OH-টা চলে যাবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই OH এবং H মিলে এই পানিটা রিমুভ হয়ে যাবে, বাকি যাবে এখানে CH2 আর এখানে CH2, ঠিক আছে, বুঝছো। এই বিক্রিয়াটা তো আগে দেখাইছি, অ্যালকোহল থেকে কেমনে অ্যালকিন পাবা, এই যে এখানে CH2 ডাবল বন্ড CH2 থাকবে,
তুমি এখানে পানি রিমুভ করে দেখাইতে পারবা, অথবা ভালো করে বুঝো, তুমি এখান থেকে হচ্ছে এটা রিমুভ করে দেখাইতে পারবা, অথবা এখানে প্লাস H2O দিয়ে দিলে সমস্যা নাই। ঠিক আছে, বুঝছি? দেখছো এখান থেকে একটা হাইড্রোজেন গেছে আর এই OH মিলে H2O হইছে, আর এখানে CH2 থাকে, এখানে CH2 থাকে, সো CH2 দিলে ডাবল বন্ড দেওয়া লাগবে, যেহেতু আমরা এলকিন পাইতেছি। এবং এটা বাঙ্গাইও আমি দেখেছিলাম, তোমরা কেমনে বাঙ্গাই দেখিও। সো এই যে দেখছো ইথিন পেয়ে গেছি, আমরা কি পাইছি? ইথেন থেকে ইথিন পাইছি। সো সেম ভাবে তুমি প্রোপিন থেকে প্রোপেন পাবা, আবার প্রোপেন থেকে প্রোপিন পাবা। সো এই জিনিসটা তোমরা কইরো। তো তোমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, প্রোপেন এবং প্রোপিনেরটা করবা, তোমরা এইটা করবা। ঠিক আছে, বুঝছো? এটা বুঝলে ওইটা পারার কথা, সো ওইটা করবা তোমরা। ওইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, না পারলে সিকিউরিটি এমনিতেই করবো আমরা, চিন্তা নেই। এরপরে আসো অ্যালকিন এবং অ্যালকোহল। অ্যালকিন এবং অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকিন এবং অ্যালকোহল। তো অ্যালকিন আর অ্যালকোহলেরটা তো ইজি এমনিতেই। অ্যালকিন আর অ্যালকেন কি কি? অ্যালকিন এবং অ্যালকোহলের পারস্পরিক রূপান্তরটা আমরা শিখবো। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। সরি অ্যালকিন মনে করো CH2 ডাবল বন্ড CH2, এটা করতেছি হচ্ছে আমরা প্রোপিন দিয়ে করি, ভালো হবে যেহেতু অলরেডি করছি। সো আমরা এখানে করব প্রোপিন থেকে প্রোপানল করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকোহল। পরে হচ্ছে আমরা করব অ্যালকোহল থেকে অ্যালকিন, মানে প্রোপানল থেকে প্রোপিন। এখানে করব কি ভাইয়া? প্রোপানল থেকে প্রোপিন। এটা পরীক্ষায় অনেক বেশি আসে, প্রোপানল থেকে প্রোপিন। মানে তোমাকে বলবে ইথিন থেকে ইথানল, আবার ইথানল থেকে ইথিন। প্রোপানল থেকে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপানল, বিউটানল থেকে এইগুলা বলতে পারে। আমরা এই দুইটা করবো। দেখো ফার্স্টে প্রোপিন থেকে প্রোপানল। প্রোপিন মানে কি? CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। তো প্রোপিনের সাথে প্রোপানল পাবা না, জাস্ট পানি যদি যুক্ত করে ফেলো। কার উপস্থিতিতে ভাইয়া? হ্যাঁ, এখানে হচ্ছে প্রোপিন থেকে প্রোপানল পাইতে হইলে তোমাকে যেটা করতে হবে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মেইনটা হচ্ছে এই যে H3PO4, তাপমাত্রা না দিয়ে H3PO4টা যদি মুখস্থ রাখতে পারো ফসফরিক অ্যাসিড, তাইলে হয়ে যাবে। উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা এখানে দিয়ে দিলে হয়ে যায় প্রোপিন থেকে। তো এখান থেকে H2 কে বাংলা OH এবং H পাওয়া যায়, Hটা এটার সাথে যুক্ত হবে, তখন হবে CH3CH2 হয়ে যাবে। CH আছে না, H যুক্ত হলে CH2 হয়ে যাবে, এবং এই CH2 এর সাথে OH যুক্ত হবে, তো বন্ড CH2OH। সো এটাই হচ্ছে আমাদের প্রোপানল। দেখছো, বুঝছি? এরপরে আসো আমরা এখন যেটা দেখবো, তা হয়ে গেছে না, প্রোপিন থেকে প্রোপানল পেয়ে গেছি, অ্যালকিন থেকে অ্যালকোহল পেয়ে গেছে। এইবার প্রোপানল থেকে প্রোপিন। তো প্রোপানল মানে কি? CH3CH2CH2OH, এটাই তো আমাদের প্রোপানল। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের প্রোপানল। এই যে প্রোপানল আছে না, এটা থেকে জাস্ট পানিটা যদি রিমুভ করে দিই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, নিরোধক সালফিউরিক অ্যাসিড, পানিটাকে কি করবে? রিমুভ করে ফেলবে। পানিটা কোথা থেকে রিমুভ করবে? এইখান থেকে। দেখো এই যে যেখানে তুমি ডাবল বন্ড দিবা, ভালো করে বুঝো, যেটাতে ডাবল বন্ড দিবা, আমি যদি এখানে ডাবল বন্ড দিই, তাহলে এটা থেকে একটা হাইড্রোজেন যাবে এবং এটা থেকে হচ্ছে OH যাবে। ঠিক আছে, ভালো করে বুঝো। এটা দেখো এখান থেকে ডাবল বন্ড বাঁধছিলাম, এই জন্য এটাতে H যুক্ত ছিল, এটাতে OH। তো সেম উল্টা কাহিনী করবো, এই ডাবল বন্ড বাঁধবো এখানে, এখান থেকে সরি এখানে ডাবল বন্ড দিব, এখান থেকে H রিমুভ হবে, এখান থেকে OH রিমুভ হবে। ঠিক আছে, পানি রিমুভ করতেছি। তো আমাদের এখানে থাকবে CH3 বন্ড। এই যে এখানে কিন্তু হচ্ছে আমাদের H2 থেকে কি করব? দেখো এটা এমনে আছে, CH3, সমস্যা করতেছে না?
দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন এবং একটা আছে OH। সো তোমার কি করবে, এখানে হচ্ছে একটা বন্ড এড হবে। তো তুমি যদি এখানে একটা বন্ড এড করো তাহলে দেখো এখানে কার্বনের 5টা হাত হয়ে গেছে, 5টা হাত হইলে তো হবে না, একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে এবং এটারও 5টা হাত হয়ে গেছে, এখান থেকে OH-টা রিমুভ হবে। দ্যাট মিনস এখানে H আর OH যে রিমুভ হয়েছে এই দুইটা মিলে আমাদের পানি উৎপন্ন করবে। বাকি থাকবে এইরকম CH3, কি থাকবে CH3, পরে একটা বন্ড পরে CH, এরপরে ডাবল বন্ড এরপরে CH2, এটা উৎপন্ন হয়েছে। এবং আমাদের যা রিমুভ হয়ে H2H আর অক্সিজেন যেটা মিলে পানি উৎপন্ন হয়েছিল এটা দেখে এখানে -H2 দিলে এখানে H2 দিবা না, ঠিক আছে? এখানে H2 না দিলে এখানে -H2 দিবা। যাই হোক, এই যে এটা কি পাইছি, এটা আমরা প্রোপিন পাইছি, বুঝছো? সো প্রোপানল থেকে প্রোপিন পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা দেখবো জৈব অ্যাসিড থেকে, এবার কি দেখবো ভাইয়া, জৈব অ্যাসিড এবং অ্যালকেনটা দেখবো, জৈব অ্যাসিড টু অ্যালকেন। সো ঘুরে ফিরে এখানে অনেকগুলো আছে। জৈব অ্যাসিড টু অ্যালকেনটা দেখি আমরা। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তো অলরেডি পাইছি আমরা, অ্যালকেন থেকে জৈব অ্যাসিড কেন নাই, ঠিক আছে? সো জৈব অ্যাসিড থেকে অ্যালকিনও পাওয়া যায়, অ্যালকেন পাইলে অ্যালকেন থেকে অ্যালকিনে চলে গেলেই তো তোমার হয়ে গেছে, ঠিক আছে? তো জৈব অ্যাসিড থেকে অ্যালকেনটা দেখি, তাইলে আমরা বুঝে ফেলবো। সো মনে করে একটা জৈব অ্যাসিড CH3COOH, এটা তো অবশ্যই আমরা অ্যালকেন থেকে পাই না, লাইক ইথেন থেকে আমাদের এইটা ইথানোয়িক অ্যাসিড। যাই হোক, এখন আমরা দেখতেছি জৈব অ্যাসিড থেকে আমরা অ্যালকেনে পাবা। সো অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তো পারি, অনেকক্ষণ পড়ছে। এখন জৈব অ্যাসিড থেকে অ্যালকেন কেমন? সো ফার্স্টে এটার সাথে তুমি কি করবা জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। তাইলে কি হবে ভাইয়া, এখানে CH3COO আছে না, এই H আর OH মিলে উৎপন্ন হবে H2O, এবং এই CH3COO এর সাথে Na যুক্ত হবে। দ্যাট মিন্স CH3COO, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এই যে সোডিয়াম ইথানয়েড পাইছো, এই সোডিয়াম ইথানয়েডের সাথে আবার যদি তুমি দেখো, এবার ডিকার্বক্সিলেশন করবা, সোডিয়াম ইথানয়েড আছে না, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে এখানে থাকবে ক্যালসিয়াম অক্সাইড বা সোডালাইম সহ যদি উত্তপ্ত করো, তাহলে এই যে এই যে এটার সাথে এই যে এটাতে কি হয়, এটাতে হচ্ছে তোমার এটা কার্বন হ্রাস পায় না। এই CH3 এর সাথে এই H-টা যুক্ত করবা, তখন তোমার উৎপন্ন হবে CH4। CH3 এর সাথে এই যুক্ত করলে CH4, এবং এখানে 2টা সোডিয়াম মিলে Na2, কার্বন একটা অক্সিজেন আছে একটা দুইটা তিনটা, তখন ওইগুলা মিলে CO3 উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। সো মিথেন পাইছি এবং সোডিয়াম কার্বনেট পাইছি, ঠিক আছে? তো দেখছি আমরা কেমনে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন পাওয়া যায়। ধাপগুলা মনে রাখবা। ফার্স্টে এটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। প্রথমে এই যে জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সোডিয়াম ইথানয়েড পাবা, ঠিক আছে, বা সোডিয়াম অ্যালকানয়েড। যদি এখানে প্রোপানোয়িক অ্যাসিড থাকতো তুমি সোডিয়াম প্রোপানয়েড পাইতা, পরে সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে এখান থেকে পাইতা ইথেন। ভালো করে বুঝে, একটা কার্বন কমে যায়, এখানে ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কি পাইছি, মিথেন। প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন পাবো, বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন পাবো। এটা মনে রেখো, জৈব অ্যাসিড থেকে অ্যালকেনও পাওয়া সম্ভব। এরপরে আসো, এতটুকু বুঝলে আমরা বেসিকটা শেষ করি, বাকি খেলা হবে সিকিউতে হচ্ছে একদম পানি হয়ে যাবে, সিকিউ নিতে পারবা। তো পলিমারকরণ বিক্রিয়া। আসো ভাইয়া, পলিমারকরণ বিক্রিয়া কি? যেই বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য মনোমার একসাথে যুক্ত হয়ে বৃহৎ আকার অনুঘটন করে, এটাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পলিমারকরণ বিক্রিয়াকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংযোজন বা যৌথ পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। সংযোজন বা যৌথ পলিমার, এটা মানে হচ্ছে এই বিক্রিয়ায় মনোমার সরাসরি যুক্ত হয়ে পলিমার গঠন করে, ঠিক আছে, পলিমার গঠন করে। এবং ঘনীভবন পলিমারে কি হয়, মনোমার যুক্ত হওয়ার সময়, দেখো মনোমার যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু তোমার রিমুভ করে। মনোমার যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অণু মনোমার যুক্ত হয়ে তো পলিমার গঠন করে, এটা তো মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করে। বাট মনোমার গুলা যুক্ত হওয়ার সময়
ক্ষুদ্র ক্ষুদ্র অণু, মনে করো উদাহরণ হিসেবে পানি, কার্বন ডাই অক্সাইড, এই টাইপের অণুগুলো হচ্ছে অপসারিত হয়। কি হয়? অপসারিত হয়। অপসারণ মানে বুঝছো, মানে যৌগ থেকে চলে যায়, সরে যায় আর কি, অপসারিত হয়। এতটুকু বুঝা গেছে? এতটুকু বুঝছি। সো আমাদের দ্রুত পলিমারের উদাহরণ হিসেবে আছে আমরা আমাদের এখানে পলিথিন, পলিপ্রোপিন এবং পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। আমরা এইগুলা হচ্ছে একটু দেখি। এরপরে ঘনীভবনের উদাহরণ হিসেবে আছে আমাদের নাইলন 6:6। এতটুকু পড়লে আমাদের চ্যাপ্টার শেষ। আসো আমরা পলিথিন উৎপাদন। পলিথিন কেমনে ভাইয়া? পলিথিন আসে হচ্ছে ইথিন থেকে। ইথিন মানে কি? CH2 ডাবল বন্ড CH2। এই যে ইথিন আছে না, n সংখ্যক ইথিন আমাদের কেমনে যুক্ত হয়? 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে অসংখ্য ইথিন। ইথিন থেকে পলিথিন কেমনে আমরা দেখে বলছিলাম, একটা বন্ড ভেঙে দুই দিকে দুইটা বন্ড বের হয় এবং n সংখ্যক ইথিন যুক্ত হয়ে পলিথিন পেয়ে যায়। ঠিক আছে? তো এটা তো একদম ইজি, এটা ইজি, এটা আমাদের খুব বেশি প্যারা দেয় নাই। পরে আসো পলিপ্রোপিন। পরে আসো পলিপ্রোপিন। তো পলিপ্রোপিনটা কেমনে করবা? দেখো পলিপ্রোপিন আসবে কোনটা থেকে? আমাদের প্রোপিন থেকে। প্রোপিন মনে করো কোনটা ভাইয়া? CH3CH ডাবল বন্ড CH2, এটাই তো হচ্ছে আমাদের প্রোপিন। বাট তুমি যদি এখানে ভালো করে সুন্দর মতো লিখতে চাও, মানে পলিপ্রোপিনে গেলে, তাহলে এটাকে তুমি এইভাবে লিখবা, কারণ তোমাকে হচ্ছে এইভাবে দুই পাশে দুইটা বন্ড বের করতে হবে। বাট এখানে যদি বন্ড বের করো, দেখো এটার পাশে তো বন্ড বের হবে না, কারণ এই ডাবল বন্ড ভাঙলে এই কার্বন দিয়ে, এই কার্বন হচ্ছে একটা ডাবল বন্ড, মানে একটা বন্ড বাড়বে, এটাতে একটা বন্ড বাড়বে, এই দিক দিয়ে তো বন্ড বের হবে না, বন্ড বাড়বে না। এই প্রোপিনটাকে অন্যভাবে লিখবো আমরা একটু। কেমনে? এই যে এটাকে আমরা, এটা এরকম ছিল CH3CH ডাবল বন্ড CH2। তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না? CH ডাবল বন্ড CH2 আছে এবং এই CH3 কে এই পাশ দিয়ে না দিয়ে উপর দিয়ে দিতে পারি। সমস্যা আছে? সমস্যা নাই, সেম কাহিনী। উপর দিয়ে দিলে প্রবলেম আছে? প্রবলেম নাই। ঠিক আছে? তো আমরা এই যে প্রোপিনটাকে আমরা কেমনে লিখবো? এইভাবে লিখবো। কেমনে লিখবো? এই যে এইভাবে, এখানে যে এইভাবে লিখছি যে CH ডাবল বন্ড CH2 এবং এই CH3 কে মনে করো আমরা উপর দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে? এটাতে কি করতে হবে? এটাতে প্রভাবক হিসেবে কি ভাইয়া? এটাতে 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ এবং কি বলো, 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টাইটানিয়াম ক্লোরাইডের, বুঝছো, টাইটানিয়াম ক্লোরাইডের প্রোপিনকে 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, প্রোপিনের n সংখ্যক, দেখো n সংখ্যক প্রোপিনের মনোমার থাকতে হবে। n সংখ্যক প্রোপিনের মনোমার 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে n সংখ্যক প্রোপিনকে হেপটেন দ্রাবকে দ্রবীভূত করলে আমাদের কি উৎপন্ন হবে? পলিপ্রোপিন উৎপন্ন হয়। এখান থেকে কি হবে? একটা বন্ড ভাঙবে এবং দুই দিকে দুইটা বন্ড বের হবে। এবং দুই দিকে দুইটা বন্ড কেন বের হয়? অবশ্যই এটা হচ্ছে আগে পড়াই ফেলছে। ঠিক আছে? তো এখানে CH, উপর দিকে CH3 আছে, ভালো করে বুঝো, উপর দিকে CH3 আছে। এইখান থেকে বন্ড ভাঙবো, মানে একটা বন্ড দিলে এইদিকে একটা বন্ড বের হবে এবং এই যে CH2 আছে এটারও এইদিকে একটা বন্ড বের হবে এবং এখানে n সংখ্যক আসবে। তো এটার নামই হবে আমাদের পলিপ্রোপিন। তো এই যে পলিথিন, পলিথিন থেকে আমাদের কি কি উদাহরণ হিসেবে কি কি কাজে লাগে? এই যে মনোমার, পলিমার গুলা, ব্যাগ, ঠিক আছে, ব্যাগ উৎপাদন। তারপরে হচ্ছে পলিথিন থেকে আর কি কি হয়? পলিথিন থেকে হচ্ছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট, ব্যাগ, প্লাস্টিক শিট, এগুলো উৎপাদনে হচ্ছে আমরা এই যে পলিথিনের মনোমার যেটা আছে এটাকে হচ্ছে আমরা কাজে লাগাই ব্যাগ, প্লাস্টিক শিট উৎপাদনে। ঠিক আছে? এবং এই যে পলিপ্রোপিন, এটা দিয়ে কি করি ভাইয়া? বলো, পলিপ্রোপিন দিয়ে কি করি? পলিপ্রোপিন হচ্ছে, পলিপ্রোপিনকে সহজে কাটা যায় না, টেকসই এটা। এটা দিয়ে প্লাস্টিক রশি এবং প্লাস্টিক বোতল আমরা করি, বানাই। এই পলিপ্রোপিন দিয়ে কি বানাই ভাইয়া? প্লাস্টিক রশি, রশি এবং প্লাস্টিক বোতল বানাই এটা দিয়ে। ঠিক আছে? এটার এইটা কাজ
পলিপ্রোপিনের। সো পলিপ্রোপিন কেমনে ভাইয়া আমরা উৎপন্ন করি আবার দেখো। প্রোপিন কে এন সংখ্যক প্রোপিন কে 140 অ্যাটমসফিয়ার বায়ু চাপ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হেপটেন দ্রাবকে দ্রবীভূত করলে আমাদের এন সংখ্যক প্রোপিন অণু একসাথে যুক্ত হয়ে যে পলিমার গঠন করে সেটা হচ্ছে পলিপ্রোপিন। শেষ হয়ে গেছে, বুঝছি আমরা এটা? বলো বুঝা গেছে? ওকে, এরপরে আসো বিনাইল ক্লোরাইড বা পলিবিনাইল ক্লোরাইড। এটা কেমনে বাংছে এটা যদি আরেকটু বুঝাইতে চাই, দেখো এটা একটু বুঝাই দিই, পরে আবার বলবা ভাইয়া বুঝাই নাই। এই যে CH3 এইভাবে ছিল, আচ্ছা সুন্দর মতো লিখি। ওকে, তোমার ছিল C ডাবল বন্ড CH2 এবং এই দিক থেকে ছিল CH3, এরকম ছিল না? এখানে CH ছিল, বুঝছো? আমি একটু এটাকে আর একটু ভাঙ্গি, এটাকে আমি এইভাবে লিখি CH3 তো আছে, এই CH কে একটা বন্ডে দিলাম আমি, ঠিক আছে? এখানে ডাবল বন্ড আছে, এই CH2 আছে না, এই CH2 কে মনে করো এইদিকে একটা H এইদিকে একটা H দিলাম, দিতে পারি তো, সমস্যা নাই। এবার এখান থেকে একটা বন্ড যদি ভাঙ্গি, এইদিকে একটা দেখো তিনটা বন্ড হয়ে গেছে, এইদিকে একটা বন্ড বের হবে, এখানে তিনটা বন্ড হয়ে গেছে, এইদিকে একটা বন্ড বের হবে। আলটিমেটলি তুমি এটাই পেয়েছো, যে CH3 এর সাথে C আছে, বুঝছো? সরি C না, কি আছে? CH আছে, কি আছে? CH আছে, একসাথে লিখলাম। বন্ড এখানে CH2 আছে, এবং এটার এইদিকে একটা বন্ড এবং এই CH2 এর এইদিকে একটা বন্ড। এটাই পেয়েছি আমরা, এটাই পেয়েছি না? দেখো এটাই পেয়েছি। এখানে এইদিকে এন আর ওইদিকে এন যেই দেওয়া একই কথা, মানে এন সংখ্যক, মানে এটার সাথে সেম ভাবে দেখো এটার এইখানে সেম ভাবে আমাদের আরেকটা প্রোপিন যুক্ত হয়েছে, এইভাবে যুক্ত হয়ে একসাথে পলিপ্রোপিন উৎপন্ন করছে। এরপরে আসো পিবিসি বা পলিবিনাইল ক্লোরাইড। পিবিসি মানে হচ্ছে পলিবিনাইল ক্লোরাইড। ওইটা কোথা থেকে পাই ভাইয়া? পলিবিনাইল ক্লোরাইড আমরা কই থেকে পাই? এটা হচ্ছে পাই আমরা ইথাইন থেকে। কোথা থেকে পাই? ইথাইন থেকে। ফার্স্টে দেখো পলিবিনাইল ক্লোরাইড ইথাইনের সাথে, বুঝছো? ইথাইন, এটা কেমনে পাবো? ইথাইনের সাথে, এটা নাম হচ্ছে ইথাইন, তোমাদের বইয়ে দেওয়া শুধুমাত্র বিনাইল ক্লোরাইড থেকেই পাই। বাট ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, এবং HgCl2 এর উপস্থিতিতে, কি বলছি? দেখো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং HgCl2 এর উপস্থিতিতে যদি তুমি ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করো, তাহলে হাইড্রোজেন এই CH এর সাথে যুক্ত হয়ে CH2 হবে, ডাবল বন্ড থাকবে ওখানে, একটা বন্ড বানবে, একটা হাইড্রোজেন এটার সাথে একটা ক্লোরিনের সাথে যুক্ত হবে, CHCl উৎপন্ন হবে। এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে বিনাইল ক্লোরাইড। এখানে কি উৎপন্ন হয়েছে ভাইয়া? বিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? বিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। উৎপন্ন যে বিনাইল ক্লোরাইড হয়েছে CH2 ডাবল বন্ড CHCl, এই যে বিনাইল ক্লোরাইড আছে উৎপন্ন হয়েছে, এটা এন সংখ্যক বিনাইল ক্লোরাইড থেকে আমাদের কি উৎপন্ন হবে? দেখো একটা বন্ড ভাঙবে, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড বের হবে, এটা তো বুঝতেছো? সো CH2 বন্ড CHCl হবে, এবং এটার ডাবল বন্ড ভাঙলে এই কার্বনের দুই দিকে দুই পাশে দুইটা বের হবে না, এই পাশে একটা বন্ড বের হবে, এই পাশে একটা বন্ড বের হবে, এন সংখ্যক বিনাইল ক্লোরাইড যুক্ত হবে। সো এই যে এটা হবে, এটার নাম হচ্ছে আমাদের পলিবিনাইল ক্লোরাইড। এটার নাম কি ভাইয়া? পলিবিনাইল ক্লোরাইড। এখানে হচ্ছে তুমি জৈব পারক্সাইড H2O2 ইউজ করতে পারো এবং তাপমাত্রা ইউজ করতে পারো, হয়ে গেছে, ঠিক আছে? উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা, দেখো বিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিবিনাইল ক্লোরাইড বা পিবিসি উৎপন্ন হয়। তো এখানে যেটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে পলিবিনাইল ক্লোরাইড। পলিবিনাইল ক্লোরাইড বা পিবিসি উৎপন্ন হয়েছে, পলিবিনাইল ক্লোরাইড বা পিবিসি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। সো ক্লিয়ার না? পিবিসি পলিবিনাইল ক্লোরাইড কেমনে? ফার্স্টে দেখো তুমি ভালো করে চিন্তা করো, আমরা এখানে প্রত্যেকটা স্টেপ মনে রাখবা। ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং HgCl2 প্রবাহকের উপস্থিতিতে, তখন একটা বন্ড ভেঙে গিয়ে এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, মানে বিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই বিনাইল ক্লোরাইডের সঙ্গে বিনাইল ক্লোরাইড জাস্ট কি ভাইয়া? জৈব পারক্সাইড এবং হচ্ছে তোমার উচ্চ তাপের উপস্থিতিতে
এবং জৈব পারক্সাইডের উপস্থিতি হচ্ছে আমরা n সংখ্যক বিনাইল ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি তখন আমাদের পলিবিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। জাস্ট একটা বন্ড ভেঙে গিয়ে দুই পাশে দুই বন্ড বের হবে এবং এইভাবে হাজার হাজার মনোমার এইভাবে কানেক্টেড হয়ে আমাদের পলিবিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে। ঠিক আছে, বলো বুঝতে পারছি? বলো বুঝা গেছে ভাইয়ারা? ওকে, তো আমাদের বাকি আছে আর কোনটা? বাকি আছে এখন হচ্ছে ঘনীভবন পলিমার নাইলন 6:6। কি বাকি আছে ভাইয়া? ঘনীভবন পলিমার নাইলন 6:6। তো আমরা ঘনীভবন পলিমারটা হচ্ছে আমরা পড়ছিলাম। ঘনীভবন পলিমার মানে কি? যেখানে হচ্ছে মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু লাইক পানি এবং কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে নাইলন 6:6 এইটার এটা দেখবো। ওকে, আমরা কোনটা দেখবো? নাইলন 6:6। এটা কিন্তু কঠিন না, ভালো করে বুঝছো। নাইলন এখানে নাইলন 6:6 কেন বলা হয় ভাই তোমাকে দেখে দিচ্ছি। এখানে দুইটা মনোমার ইউজ হয়, যেখানে কার্বন সংখ্যা 6 আর 6 থাকে, মানে 6টা থাকে, 6 থাকে, এই জন্য হচ্ছে নাইলন 6:6 হয়। তো নাইলন 6:6 মানে কি? দেখো, টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইএমিনের সাথে এডিপিক অ্যাসিড একসাথে n সংখ্যক হেক্সামিথিলিন ডাইএমিন এবং এডিপিক অ্যাসিড একসাথে যুক্ত হয়ে আমাদের নাইলন উৎপন্ন হয়। তো ফার্স্টে আমরা হেক্সামিথিলিন ডাইএমিন বা ফার্স্টে আমরা এডিপিক অ্যাসিডটা লিখি। দেখো, COOH, ঠিক আছে, অথবা এটাকে HCO লিখে যায়, লিখতে পারবো, সমস্যা নাই, লিখলাম। এডিপিক অ্যাসিড লিখতেছি। কি লিখতেছি? এডিপিক অ্যাসিড। তো এটাতে কার্বন তো থাকে তোমার হচ্ছে 4টা। কয়টা থাকে? 4টা। ঠিক আছে, সরি, কার্বন থেকে 6টা। সো এখানে একটা, এখানে দিছি 4টা। দেখো, CH2 4 মানে কি? এখানে CH2 4টা আছে, CH2 4 বারে না লিখে একবারে দিয়ে দিছি। এখানে দিলাম COOH। এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এটার নাম কি ভাইয়া? এডিপিক অ্যাসিড। এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। বুঝছো? এডিপিক অ্যাসিড নাইলন, এটা তোমাকে মনে রাখতে হবে। সো এডিপিক অ্যাসিডের সাথে কি যুক্ত হবে? হেক্সামিথিলিন ডাইএমিন। সো হেক্সামিথিলিন ডাইএমিন মানে কি? দুইটা অ্যামিন থাকবে, NH2 দুইটা, এবং কার্বন থাকবে 6টা। সো 6টা কার্বন দিয়ে দিলাম। দেখো, CH2 6টা এবং NH2 থাকবে 2টা, ডাইএমিন বলছে। সো হেক্সামিথিলিন ডাইএমিন, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডাইএমিন। ঠিক আছে, কার উপস্থিতিতে ভাইয়া? আমাদের টাইটানিয়াম অক্সাইড। কি ভাইয়া? টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে। টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এবং তাপ দিব, তখন তোমার কি হবে ভাইয়া? এই যে এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। ঠিক আছে, সো এই এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইএমিন উৎপন্ন মানে বিক্রিয়া করবে। সো এখান থেকে দেখো, এই যে OH আছে, এই OH, এখান থেকে এই OH-টা বের হবে, এখান থেকে এই OH-টা বের হবে। ভালো করে বুঝো। ঠিক আছে, এখান থেকে OH বের হবে, এখান থেকে OH বের হবে। ঠিক আছে, তো এখান থেকে OH-টা বের হবে, এখান থেকে OH-টা বের হবে। ঠিক আছে, এবং এই যে NH2 আছে না, এই NH2 থেকে একটা হাইড্রোজেন বের হবে, এই NH2 থেকে একটা হাইড্রোজেন বের হবে। একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে? অবশ্যই তোমার পানি উৎপন্ন হবে। একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, এখানে পানি উৎপন্ন করবে, আর একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, এই যে এটা, এখানে পানি উৎপন্ন হবে। তাইলে ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বাকি থাকলো কি ভাইয়া? বাকি থাকলো হচ্ছে, দেখো ভালো করে বুঝো, এখানে HO চলে গেছে, এখানে কি চলে গেছে ভাইয়া? HO চলে গেছে, বাকি আছে OC বাকি আছে। HO চলে গেছে, তার মানে একটা বন্ড বের হবে এইদিকে। ঠিক আছে, OC বাকি আছে। পরে এই যে তোমার CH2 4, এটা যেরকম আছে সেরকম এইভাবেই থাকবে। এরপর এখানে কি আছে ভাইয়া? CO আছে, OH-টা চলে গেছে। ঠিক আছে, এখানে আসছে, দেখছো এই OH-টা এখানে আসছে না, এই OH এখানে আসছে। এবং এখানে পানি কেমনে উৎপন্ন হয়েছে? এই NH2 থেকে একটা হাইড্রোজেন আসছে, এটার সাথে মিলে পানি উৎপন্ন হয়েছে। এই NH2 থেকে একটা হাইড্রোজেন আসছে, এটা থেকে এই OH এর সাথে মিলে পানি উৎপন্ন করছে। এইবার এই যে CO-র সাথে এই যে NH2 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে NH তো রয়েছে আমার, এই NH কানেক্ট হবে। তুমি ডিরেক্ট NH বন্ড NH না দিয়ে
এইভাবে এনএইচ দিয়ে দিতে পারো অথবা বন্ড এনএইচও দিয়ে দিতে পারো। এরপরে দেখো এখানে CH2 6 যেরকম আছে সেরকম, ঠিক আছে। এরপরে এই NH2 থেকে একটা H চলে গেছে, দ্যাট মিন্স এখানেও NH বাকি আছে শুধুমাত্র, সো আমাদের NH বাকি আছে, ঠিক আছে। সো NH যদি থাকে একটা H যে চলে গেছে ওটার জন্য একটা বন্ড এক্সট্রা বের হবে, ঠিক আছে, কারণ হাইড্রোজেনের বন্ড 3টা, এদিকে একটা, এখানে হাইড্রোজেন একটা আছে, এটা একটা হাইড্রোজেন কানেক্ট হবে আর একটা বন্ড এদিকে দেওয়া লাগবে, ঠিক আছে, এইভাবে, বুঝছি। ওকে, আর এটার ক্ষেত্রে দেখো বন্ড একটা বের হয় কেন, সরি, এটার ক্ষেত্রে এইদিকে বন্ড একটা বের হয় কেন, অসি না, দেখো কার্বন ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেনের সাথে তো ডাবল বন্ড হবে, এদিকে একটা বন্ড আছে, তো এক্সট্রা একটা বন্ড এদিকে দেওয়া লাগে, ওইটাতে আমাদের এই OH-টা ছিল যেটা বের হয়ে এখানে চলে আসছে, এজন্য একটা বন্ড খালি হয়ে যায়। তো এখানে এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নামই হচ্ছে আমাদের নাইলন 6:6 এবং এটা হচ্ছে n সংখ্যক, এইভাবে n সংখ্যক কি হবে, n সংখ্যক এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিনের মনোমার একসাথে যুক্ত হয়ে আমাদের নাইলন উৎপন্ন করবে। এবং এই যে পানি বের হয়েছিল না, সেই পানিগুলা মিলে আমার আরো n সংখ্যক পানি উৎপন্ন করবে, ঠিক আছে। তো দেখছো আমাদের এটা থেকে, এটাকে ঘনীভবন পলিমার বলা হয়, এটাকে কি বলা হয়, ঘনীভবন পলিমার বলা হয়। কেন বলা হয় এখন বুঝছো, কারণ দেখছো এটা দেখো হচ্ছে পানি অপসারণ হয়েছে। আমরা দেখছি যেগুলা থেকে মনোমার যুক্ত হওয়ার সময় পানি অথবা কার্বন ডাই অক্সাইড বা যেগুলো ক্ষুদ্র অণু অপসারণ হয়ে যায়, যে পানিটা আলাদা হয়ে গেছে অপসারণ হয়ে যায়, তখন এটা ঘনীভবন পলিমার বলে, এজন্য এটা ঘনীভবন পলিমার। এবং এটাকে 6:6 বলতে বোঝায়, দেখো এই যে এটাতে তোমার দুইটা মনোমার যুক্ত হয়েছে, এইটাতে কার্বন কয়টা ছিল, একটা, এখানে আছে 4টা 5টা, এখানে আছে 4টা, আর এই একটা 5টা, এই একটা 6টা কার্বন ছিল এডিপিক অ্যাসিডে। এবং হেক্সামিথিলিন ডাইমিনে কয়টা কার্বন ছিল, 6টা কার্বন। 6টা কার্বনের দুইটা মনোমার একসাথে যুক্ত হয়েছে, এজন্য 6:6 বলে, কার্বনের অনুপাত গুলো এখানে বোঝায়। তো এই সম্পূর্ণটার নাম হচ্ছে নাইলন 6:6। এটা কি বুঝার না বুঝার কোনো কিছু আছে, দেখো এটা কত ইজি, আমি আবার বুঝাই। তোমাকে বুঝতে হবে, জানতে হবে যে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে এডিপিক অ্যাসিডের সাথে হেক্সামিথিলিন ডাইমিন যুক্ত হয়। এডিপিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা, হেক্সামিথিলিন ডাইমিনের সংকেত এইটা। এই যে এডিপিক অ্যাসিড H+C, মানে COOH আর কি, H+C লিখছি, CH2 4 COOH। এরপরে হেক্সামিথিলিন ডাইমিন মানে দুইটা আমিন, হেক্সামিথিলিন মানে মিথিলিন যেটা আছে CH2, হেক্সা মানে 6টা আছে, দেখছো এটা দেখে বুঝে, হেক্সা মানে 6। এই যে এরপরে তো এই দুইটার নাম আমার মুখস্থ, এরপরে আসো এটা থেকে কি হয় দেখেছি, এই HO চলে যায়, এই HO এইখানে আসছে, এই OH এইখানে আসছে, মানে HO মানে তো OH। এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন এইখানে আসছে এবং এই দুইটা মিলে পানি উৎপন্ন করছে। এই যে NH2 আছে, অ্যামিন, এটা অ্যামোনিয়া না, এটা থেকে একটা হাইড্রোজেন এইখানে আসছে, H2 উৎপন্ন করছে এই OH এর সাথে মিলে। দ্যাট মিন্স এইখানে বাকি রয়েছে কি, দেখো HO আর HO চলে গেছে অলরেডি, ঠিক আছে। বাকি রয়েছে আমাদের OC, এই যে OC দিছি, এরপরে CH2 4 দিছি, এরপরে এখানে বাকি আছে CO দিছি। এখান থেকে একটা H কিন্তু চলে গেছে, দ্যাট মিন্স বাকি আছে শুধুমাত্র NH। তো এই NH এই CO এর সাথে এড হয়েছে, বাকি আছে CH2 6 দিলাম। পরে এই NH2 থেকেও তো একটা H চলে গেছিল, বাকি রয়েছে NH, এই NH দিছে এবং একটা বন্ড এইদিকে, একটা বন্ড এইদিকে বেরিয়েছে, n সংখ্যক এইভাবে। সো এটার নাম হচ্ছে আমাদের নাইলন 6:6। সো আমরা কি বুঝতে পারছি? এবং নাইলন 6:6 এটা কিসে ব্যবহার হয়? কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশ, এগুলা। এই যে নাইলন কেমনে ব্যবহার করি আমরা, কোন কাজে ইউজ করি? দাঁতের ব্রাশ, কৃত্রিম কাপড় তৈরিতে হচ্ছে আমরা এটা ইউজ করি, এই পলিমারটা, ঠিক আছে। ব্রাশ, নট ব্রাশ, দাঁতের ব্রাশ আর কি, ঠিক আছে। এই যে আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস কিন্তু শেষ। এবং রশি তৈরিতে এটা ব্যবহার হয়, ঠিক আছে। এবং পিভিসি যেটা, মনে রাখো নাইলন কিন্তু অনেক শক্ত, অন্যগুলা নমনীয়, নাইলন কিন্তু হচ্ছে তোমার চকচকে টেক্সচার না, এটা নমনীয়, নাইলনও নমনীয়। শক্ত হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, বাকি সবগুলা নমনীয়, পলিভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে শক্ত,
শক্ত টেকসই আছে এটা, এবং এটা দিয়ে পাইপ টাইপ তৈরি করা হয়, পানির পাইপ। এটা দিয়ে কি তৈরি করা হয়? পানির পাইপ তৈরি করা হয়, এবং বিদ্যুৎ অপরিবাহী পদার্থগুলো তৈরি করা হয়। পানির পাইপ তৈরি হয় আমাদের পলিভিনাইল ক্লোরাইডে। আশা করি সবকিছু ঠিকঠাক মতো লিখছি। কোনোটা যদি কোনো মিস্টেক হয় কমেন্টে বলে দিও। সব ঠিকঠাক আছে, আমি মুখে বলি, হয়তো টাইপিং গিয়ে কোনোটা মিস্টেক, 2টা হাইড্রোজেন দেওয়ার কথা 1টা হাইড্রোজেন দিয়ে দিতেও পারি। সেরকম কোনো জায়গা হইলে মেনশন করিও। আর আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তোমাদের যাবতীয় ক্লাস 10-এর জন্য এই জৈব যৌগ যতটুকু পড়া উচিত সব ভাইয়া পড়াই ফেলছি। একটু ভাইয়া রিভাইজ দিই তোমাদের কি কি পড়াইছি, জৈব যৌগে কি কি পড়াইছি একটু ভাইয়া তোমাদেরকে দেখাই। ইনশাআল্লাহ জৈব যৌগে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমাদের জৈব যৌগের ফুল বেসিক শেষ। তো জৈব যৌগে ভাই আমরা কি কি পড়লাম একদম প্রথম থেকে দেখি। ফার্স্টে এই যে হাইড্রোকার্বন মানে কি বুঝলাম। হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়, এলিফ্যাটিক, অ্যারোমেটিক, সবই ভাইয়া দেখাইছি, ঠিক আছে? এরপরে এলিফ্যাটিক কি মুক্ত শিকল, বদ্ধ শিকল, 2 ধরনের। মুক্ত শিকল আবার সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, সম্পৃক্ত অ্যালকেন, অসম্পৃক্তের মধ্যে অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, ঠিক আছে? এরপরে বদ্ধ শিকল 2 ধরনের, সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। এরপরে অ্যারোমেটিকটাও আমরা শিখছি, অ্যারোমেটিক আলাদাভাবে, ঠিক আছে? অ্যারোমেটিকের ফুল পড়া এখানে না। এরপরে আমরা দেখছি এলিফ্যাটিক মানে কি চর্বি জাতীয় বা পানির চর্বি থেকে পাওয়া গেছিল, এর জন্য এটার নাম এলিফ্যাটিক রাখা হয়েছে। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি 2 প্রান্তের কার্বন যুক্ত অবস্থায় থাকে বা এই সেই। এইখানে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ দেখছি, ঠিক আছে? এরপরে এর মধ্যে আমরা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল দেখছি, এখানে বোঝানো আছে। অসম্পৃক্ত মুক্ত শিকল আমরা দেখছি। পুরা সাইডটা স্লাইড যেটা পড়াইছি আমরা হচ্ছে আমাদের 2025-এর কি বলে এটা কেমিস্ট্রি চ্যাপ্টার 11 ফুল স্লাইডটা আমি এখন রিভাইজ দিব, মানে দেখাবো যে কি কি পড়াইছি স্লাইডটা। সো দেখো এরপরে মানে এই চ্যাপ্টারে কোনো কিছু বাকি নেই। সো আমরা কি কি পড়ছি? সম্পৃক্ত মুক্ত শিকল পড়লাম, এরপরে অসম্পৃক্ত মুক্ত শিকল পড়ছি, যে অ্যালকিন অ্যালকাইন সব দেখেছি। ডাবল বন্ড হইলে অ্যালকিন, ট্রিপল বন্ড হইলে অ্যালকাইন। এরপরে মানে কার্বন কয়টা হইলে কোন কোন নাম, এবং ডাবল বন্ড হইলে কিরকম নাম, নামকরণটা শিখেছি। কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, এগুলো আমরা পড়াইছি, বুঝছো? এরপরে আসো তোমার হচ্ছে এই যে ভেঙে ভেঙে স্ট্রাকচার, কোনটার কিরকম স্ট্রাকচার হয় এবং কোনটা নাম কিরকম করা হয়, বা ভেঙে ভেঙে কিরকম লিখে, ঠিক আছে? সব হচ্ছে আমরা এখানে পড়ছি, ঠিক আছে? হেক্সাইন, হেপটিন সবই হচ্ছে আমরা পড়ছি। মুড়ি চাটনি করতে পারো। আচ্ছা আমার ক্লাস শেষ কিন্তু, হ্যাঁ শেষ। আচ্ছা পরে হচ্ছে এই যে এগুলো আমরা ফুল পড়লাম, বিউটিন টিউটিন যা আছে সব ভেঙে ভেঙে পড়ছি। এরপরে আসো এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন গুলো হচ্ছে আমরা ভালোভাবে বুঝলাম যে বদ্ধ শিকল মানে কি। কার্বন 2 বন্ধে কার্বন হচ্ছে বদ্ধ অবস্থায় থাকে, বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত দেখলাম। এরপরে আসো আমরা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়লাম। এই যে অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা, সুগন্ধিযুক্ত, একান্ত দ্বিবন্ধন থাকে। ভালো করে বুঝো, যারা এটা আমি বাইরে দিতে পারি এই পার্টটুকু শুধু, এই যে আমরা কি কি পড়ছি এই স্লাইডটুকু। তো কি কি পড়াইছি আমরা এটা দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের কোর্সের ক্লাস, শুধুমাত্র কোর্সেই থাকবে, এখনো সিকিউ পড়াই নেই, শুধুমাত্র বেসিকে কি পড়াইছি এটা দেখো, সিকিউ তো আলাদা, ঠিক আছে? এরপরে দেখো হচ্ছে আমরা এই যে সবগুলো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড সবগুলার সংকেত টঙ্কেত সহ সাধারণ সংকেত কি কি এভরিথিং পড়ছি। এরপরে স্লাইড দিয়ে দিব, তোমরা স্লাইড দেখে নিও। অ্যালকেনের প্রস্তুতি, কার্বন ডাই অক্সাইড অ্যালকাইন থেকে যা যা আছে অ্যালকাইনের প্রস্তুতি দেখছি আমরা, অ্যালকাইনের প্রস্তুতি। সো এখানে সবগুলোই হচ্ছে আমরা দেখছি, একদম সবগুলা দেখছি অ্যালকাইনের প্রস্তুতি যা যা আছে সবগুলোই দেখছি। এরপরে আসো আমরা যেটা দেখলাম হচ্ছে কি বলে এই যে কোনটা কোনটা থেকে প্রস্তুত করা যায়, এইভাবে হচ্ছে আমরা দেখলাম। এরপরে আসো আমরা দেখছি এখানে অ্যালকিনের প্রস্তুতি দেখার পরে, আচ্ছা স্লাইড দিয়ে দিব তোমরা দেখে নিও। এরপরে হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি দেখছি, অ্যালকাইনের প্রস্তুতি দেখলাম। এরপরে আজকের ক্লাস হচ্ছে আমরা বাকিটুকু পড়ছি কি কি ভাইয়া, অ্যালকাইনের বিক্রিয়া। সো অ্যালকেনের সবগুলা বিক্রিয়া দেখছি আমরা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা অ্যালকিনের বিক্রিয়াগুলা দেখছি, ঠিক আছে? এরপরে দেখলাম হচ্ছে আমরা অ্যালকিনের সবগুলা বিক্রিয়া দেখছি আমরা, হ্যাঁ, সম্পৃক্ততা পরীক্ষা। দেন হচ্ছে
পলিমারকরণ পর্যন্ত দেখছি। এরপরে আসো অ্যালকাইনের বিক্রিয়াগুলো দেখছি, অ্যালকাইনের কি কি বিক্রিয়া, ঠিক আছে। এন্ড দেন দেখো ফুল স্লাইডটা একদম, তুমি জাস্ট এই স্লাইডে যা যা আছে সব তোমার মনে থাকা লাগবে, তুমি জাস্ট বুঝে বুঝে সব মুখস্থ করতে হবে, মানে বুঝতে হবে যে নাম তো ভালো করে বুঝবা, মানে সব তোমার মনে রাখতে হবে। প্রভাবক কোনটাতে কি আছে, সম্পৃক্ততা অসম্পৃক্ততা পরীক্ষা দেখেছি, এটা পরীক্ষায় কিন্তু আসবেই, মনে রাখো, ঠিক আছে। এরপরে অ্যালকোহল, অ্যালকোহল সম্পর্কে বিস্তারিত জানলাম, অ্যালডিহাইড জানলাম, দেন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিডের প্রস্তুতি হচ্ছে আমরা কোনটা কোনটা থেকে, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সবগুলো থেকে জৈব অ্যাসিডের প্রস্তুতি শিখলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখো এই যে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড, দেন হচ্ছে তোমার কি বলে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, এরপরে দেখলাম হচ্ছে আমরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, এরপরে দেখলাম হচ্ছে আমরা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পারস্পরিক রূপান্তর শিখলাম, অ্যালকেন থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। এতটুকু পড়লে আমাদের এই ক্লাস পারাপার হয়ে যায় জন্য এতটুকু পড়ছি আমরা, আরো আছে যদিও, এই যে আমরা উদাহরণ দিয়ে দেখলাম, ঠিক আছে। এরপরে আর কোনো বেসিক আছে আমাকে বলো, দেখছো আমরা সবগুলোই পড়ছি। এরপরে শিখলাম আমরা পলিমারকরণ বিক্রিয়া, সংযোজন, তোমার হচ্ছে ঘনীভবন পলিমার কোনটা কি রকম ভালো করে পড়লাম। এরপরে হচ্ছে এগুলা বিস্তারিত আমরা পলিথিন দেখলাম, তারপর হচ্ছে পলিপ্রোপিন কেমনে পাবো বা পিভিসি, এগুলা দেখলাম। এই যে পলিপ্রোপিন গুলো আগেরটা, এই যে নিচেই তো পলিপ্রোপিন, যাই হোক। এরপরে হচ্ছে আমরা দেখলাম সব শেষে নাইলন 6/6, এবং এটা ভালো করে বুঝার পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো আমরা এখন বলতে পারি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বেসিক, মানে আমাদের কেমিস্ট্রি, রসায়ন 11 হচ্ছে একদম আমরা কি করে ফেলছি, একদম হচ্ছে পান্তাবাদ করে ফেলছি, মানে বেসিক যেটা, বেসিকটা পান্তাবাদ হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হয়ে গেছে বেসিকের, মানে তোমরা যারা এই ক্লাসটা করছো তোমাদের কাছে যদি কেউ কোনোদিন বলে যে তোমরা কি এই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 রিভিশন বেসে ক্লাস করছো, কেমিস্ট্রি চ্যাপ্টার 11 তুমি কি বেসিক থেকে পারবা, তোমরা জাস্ট একটা মুচকি আসি দিবা, দ্যাটস না, ঠিক আছে। সো আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 11 জৈব যৌগের একদম বেসিক শেষ। সো রিভিশন বেচে যারা আছে, তোমরা রিভিশন বেচে আমার এরকম ক্লাস, তো চিন্তা করো এটা কিন্তু রিভিশন বেচে আমি যে বেসিক পড়াইছি, তারপর আমি কিছু কিছু অনেক জিনিস স্কিপ করছি যেগুলা করা দরকার, কারণ এখন অনেক জিনিস জানা লাগবে না, পরীক্ষায় এগুলা খুব বেশি আসবে না সিকিউতে, এজন্য জানি নাই। বাট আমরা বেসিক 2 পথে যদি পড়তাম, এটা একদম বেসিক থেকে যা যা আছে আরো ডাবল জিনিস হয়তো পড়তাম। সো দুইটা দুই রকম, তোমরা অনেকে হয়তো আমার বেসিক 2 কোর্স করো নাই, সো এখন করো নাই, ইন্টারে কইরো, কেমিস্ট্রি থাকবে না ফিজিক্স থাকতে পারে। সো বেসিক 2 কোর্সে হচ্ছে আমরা এইভাবে বেসিক থেকে পড়াইতাম, কিন্তু এখন যদি এইভাবে সব ক্লাস করাই তোমরা কিন্তু করতে পারবে না। এটা সবার হচ্ছে রিকোয়েস্ট ছিল, সবাই পড়ে না, এই জন্য বেসিক থেকে পড়াইছি, বাট বাকিগুলা তোমাদের হালকা পাতলা জানা আছে, জন্য শুধু রিভিশনের জন্য পড়াইছি, ঠিক আছে। তো শেষ স্লাইডটা ভালো করে পড়ো, নোট কইরো, আমাদের এই চ্যাপ্টার থেকে আর জীবনে প্রবলেম হবে না ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।